হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেকে এলিট লার্নিং অ্যাপের পদার্থবিজ্ঞানের নতুন একটি বিষয় সান্দ্রতা আমরা আলোচনা করব। তাতে তোমাদেরকে প্রত্যেকে স্বাগত জানাই। তো আজকে এই যে সান্দ্রতা এবং প্রবাহীর গতিবিদ্যা, এই বিষয়টা তোমাদের সামনে আমি তুলে ধরব। তো আজকের এই বিষয়ে আমার যে আলোচ্য বিষয়গুলো রয়েছে তা হচ্ছে তোমার পদার্থের সান্দ্রতা, সেখানে আমরা স্টোকসের সূত্র দেখব, প্রান্তীয় বেগ, রেনল্ডস সংখ্যা কি সেটা আমরা জানবো আমরা শান্ত এবং অশান্ত প্রবাহ কাকে বলে, সংকট বেগ বা সন্ধি বেগ বলতে আমরা কি বুঝি, এবং শেষে শিখব বার্নৌলির উপপাদ্য ও তার কিছু প্রয়োগ আমরা দেখব। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। প্রথমেই আমরা চলে যাচ্ছি একটি বিষয়ে, সেটা হচ্ছে তোমার প্রবাহী বলবিদ্যা। এই প্রবাহী বলবিদ্যা কাকে বলছি আমরা? প্রথম কথা হলো, প্রবাহী বলতে আমরা কাদের বুঝি? প্রবাহী অর্থাৎ ফ্লুইডস, যেসব পদার্থ প্রবাহিত হতে পারে তাদেরকে আমরা প্রবাহী বলি। যেমন তোমার বায়ু প্রবাহিত হতে পারে, তরল প্রবাহিত হতে পারে। তো যেসব পদার্থ প্রবাহিত হতে পারে তাদেরকে আমরা বলি প্রবাহী। যেমন তোমার এখানে আমরা বললাম বায়ু, তরল, এরা প্রবাহী, এরা প্রবাহিত হতে পারে। তো প্রবাহী বলবিদ্যা আমার দুটো ভাবে বিভক্ত। তো সেটা হচ্ছে যে প্রবাহী যখন বায়ু বা তরল আমার যখন স্থির অবস্থায় থাকে তখন যে আমার বিষয় আলোচনা করা হয় তাকে বলে উদস্থিতিবিদ্যা। আর যখন তোমার প্রবাহী গতিশীল অবস্থায় থাকে তখন যে বিষয়গুলো আমরা আলোচনা করি তাকে প্রবাহীর গতিবিদ্যা আমরা বলি। তাই প্রবাহীর বলবিদ্যা আমার দু প্রকারের, একটা হচ্ছে উদস্থিতিবিদ্যা এবং প্রবাহীর গতিবিদ্যা। তো উদস্থিতিবিদ্যা এই বিষয়টি সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, কাজে আমরা প্রবাহীর গতিবিদ্যা সম্বন্ধেই আলোচনা করব। তো প্রবাহী আমরা শিখলাম কাকে বলে। প্রবাহী হচ্ছে সেই পদার্থ যারা প্রবাহিত হতে পারে, যেমন তোমার বায়ু, বিভিন্ন প্রকারের তরল ইত্যাদি। এবারে দেখবো আমরা যে তরল যখন বা গ্যাস যখন প্রবাহিত হয় তখন তোমার তাদের যে প্রবাহ, এই প্রবাহটাকে দুভাগে ভাগ করা হয়। কিরকম প্রবাহ দুভাগে ভাগ করা হয়? একটা হচ্ছে তোমার পদার্থের, বা আমরা বলতে পারি প্রবাহীর প্রবাহ দুই প্রকারের। একটা হচ্ছে তোমার শান্ত প্রবাহ, আর হচ্ছে অশান্ত প্রবাহ, তো এই প্রবাহের দুরকম যে প্রবাহ রয়েছে তোমার, একটা হচ্ছে শান্ত প্রবাহ, একটা হচ্ছে অশান্ত প্রবাহ। তো প্রথমে আমরা দেখে নিচ্ছি শান্ত প্রবাহ কাকে বলে। তো আমরা মনে করো এরকম একটা তরল প্রবাহের একটা পাইপ নেওয়া হয়েছে মনে করো। এখন এই পাইপের মধ্য দিয়ে তরলের ধারা মনে করো এইরকম ভাবে গতিশীল। এখন এই যে প্রবাহের যে ধারা, এইটাকে আমরা শান্ত কখন বলবো? যখন মনে করো এই একটি বিন্দু, বি একটি বিন্দু এবং সি একটি বিন্দু, এটা ডি একটা বিন্দু ধরছি আমি। এখন মনে করো কোনো একটা সময়ে যখন প্রবাহ চলছে তখন আমরা সময় স্থির করে মনে করো T1 সময়ে এই এ বিন্দু, বি বিন্দু,
সি বিন্দু এবং ডি বিন্দু, প্রত্যেকটা বিন্দুর আমরা বেগ মনে করো একটা রিডিং পেলাম, মনে করো V1, V2, V3, V4, বেগ পরিমাপ করা গেল। এইবার মনে করো জল প্রবাহিত হচ্ছে এবং কিছু সময় অতিবাহিত হওয়ার পর টাইম যখন তোমার T2 হলো, তখন বেগ পরিমাপ করে দেখা যাচ্ছে যে বেগের মান আগের মতোই রয়েছে, V1, V2, V3 এবং V4ই রয়েছে। আমার এ বিন্দুতে আগে যা বেগ ছিল এখনো তাই আছে, বি বিন্দুতে আগে যা বেগ ছিল এখনো তাই আছে। এই রকম অবস্থা যদি হয়, অর্থাৎ প্রবাহ রেখার প্রতিটি বিন্দুতে যদি সময়ের সাপেক্ষে বেগের কোনো পরিবর্তন না হয়, বা আমরা বলতে পারি যে একটি বিন্দুতে তার বেগ এবং তার অভিমুখ যদি একই থাকে বা অপরিবর্তিত না হয় সময়ের সাপেক্ষে, তাহলে এই ধরনের প্রবাহকে আমরা বলবো শান্ত প্রবাহ। এবং এই শান্ত প্রবাহের ধারা স্তরে স্তরে প্রবাহিত হয় বলে এটাকে আমরা স্তরিত প্রবাহ বলতে পারি। এখন দেখো, এই স্তরিত প্রবাহ বা শান্ত প্রবাহের কিছু বৈশিষ্ট্য আছে। কিরকম বৈশিষ্ট্য আছে? আমরা শান্ত বা স্তরিত প্রবাহের কিছু বৈশিষ্ট্য আমরা দেখে নিচ্ছি। মনে করো একটা পাইপ, এরকম ভাবে একটা পাইপ মনে করো, এর মধ্যে দিয়ে তরল প্রবাহিত হচ্ছে। তো এখানে আমি কিছু একটা ধারারেখ আঁকছি বা শান্ত প্রবাহর রেখাগুলো আঁকছি। তো দেখো, এটা একটা পাইপ, এই জায়গাটা মনে করো একটু সরু এবং এই জায়গাটা হচ্ছে একটু তোমার একটু মোটা, অর্থাৎ প্রস্থচ্ছেদ একটু বেশি। তো এইখানে দেখো, আমার যেখানে তোমার শান্ত প্রবাহের বেগ কম থাকবে, সেখানে এদের মধ্যে একটা গ্যাপ থাকবে, অর্থাৎ ধারারেখাগুলোর মধ্যে ঘনত্ব কম হবে। আর বা আমরা বলতে পারি এরা কম ঘন সন্নিবিষ্ট হবে। কিন্তু যেখানে পাইপ বেগের মান খুব বেশি হবে, সেখানে এই ধারারেখাগুলো খুব ঘন সন্নিবিষ্ট হবে। তাহলে 1 নম্বর বলতে পারি, ধারারেখাগুলো শান্ত প্রবাহের ক্ষেত্রে আমার ধারারেখাগুলি যেখানে ঘন সন্নিবিষ্ট, সেখানে বেগের মান বেশি হবে, এবং যেখানে কম ঘন সন্নিবিষ্ট, সেখানে বেগের মান কম হবে। ধারারেখার ক্ষেত্রে 2 নম্বর বলতে পারি, ধারারেখার ক্ষেত্রে আমার একটি নির্দিষ্ট বিন্দুতে বেগের মান সবসময় ধ্রুবক হবে। নির্দিষ্ট বিন্দুতে বেগ সর্বদা ধ্রুবক হবে। 3 নম্বর কি বলতে পারি? 3 নম্বর যেটা বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই ধারারেখাগুলি পরস্পরের সমান্তরাল হবে এবং এরা পরস্পরকে কখনো ছেদ করবে না। আমরা লিখতে পারি, দুটি ধারারেখা কখনো পরস্পরকে ছেদ করে না। তারপরে প্রতিটি বিন্দুতে, একটি নির্দিষ্ট বিন্দুর ক্ষেত্রে চাপ সব সময় অপরিবর্তিত থাকবে। এখানে প্রতিটি বিন্দুতে চাপ আর কি হবে? অপরিবর্তিত থাকবে। তাহলে শান্ত বা স্তরিত প্রবাহের ক্ষেত্রে আমরা কি দেখলাম? এই ধারারেখাগুলি যেখানে ঘন সন্নিবিষ্ট, সেখানে বেগের মান বেশি হবে, এবং যেখানে তোমার ঘন সন্নিবিষ্ট নয়, অর্থাৎ ফাঁকা, সেখানে তোমার বেগের মান কম হবে। একটি নির্দিষ্ট বিন্দুতে বেগ সর্বদা কিন্তু ধ্রুবক হবে। বেগ ধ্রুবক হলে গেলে সেখানে দিকও কিন্তু অপরিবর্তিত থাকবে। তারপর দুটি ধারারেখা কখনো পরস্পরকে
ছেদ করবে না। যদি ছেদ করতো তাহলে একটা বিন্দুতে দুটো অভিমুখ হয়ে পড়তো, যেটা ধারারেখার ক্ষেত্রে বা শান্ত প্রবাহের ক্ষেত্রে প্রযোজ্য হতো না। প্রতিটি বিন্দুতে, অর্থাৎ এ বিন্দু বা বি বিন্দু, এই সব বিন্দুগুলি যখন কল্পনা করি, এক একটা বিন্দুতে চাপের মান যত থাকবে কিছু সময় পরে একই থাকবে, চাপের মান সর্বদা অপরিবর্তিত থাকবে। এই গেল তোমার শান্ত বা স্থরিত প্রবাহের বৈশিষ্ট্য। এবারে চলে যাচ্ছি আমরা অশান্ত বা বিক্ষুব্ধ প্রবাহ। তো আমার মনে করো এরকম একটা পাইপ, এই পাইপে আমরা একটা সিরিঞ্জ নিচ্ছি এবং এই সিরিঞ্জ দিয়ে মনে করো আমরা প্রেসার দিয়ে এখানে কিছু তরলকে আমরা পাঠাচ্ছি, এবং যতক্ষণ পর্যন্ত এটা ধারারেখ থাকবে, শান্ত প্রবাহ থাকবে, তখন এটা সরল রেখায় তরলটা প্রবাহিত হবে। এই লাল বর্ণের তরলটা সিরিঞ্জ থেকে বেরিয়ে আসছে, মনে করো লাল বর্ণের তরঙ্গ, এটা কিন্তু একটা রেখা বরাবরই যাবে। এখন এই সিরিঞ্জের মাধ্যমে যদি আমরা বেগের মান যদি আস্তে আস্তে বাড়াই, চাপ যদি বেশি প্রয়োগ করি, তাহলে আমার কি হবে, এখানে ধারারেখার বেগ কিন্তু বাড়তে থাকবে। বাড়তে 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 একটা নির্দিষ্ট সীমা আছে, যে সীমায় পৌঁছালে গেলে এই রেখাটা ধারারেখা থাকবে না, এটা তোমার এলোমেলো হয়ে পড়বে, এলোমেলো হয়ে পড়বে, এইভাবে তোমার বিক্ষিপ্ত হয়ে পড়বে। অর্থাৎ তরলের প্রবাহের কোনো বিন্দুতে তোমার একটি বিন্দুতে তোমার বেগ আর সময়ের সাপেক্ষে স্থির থাকবে না, এটা পরিবর্তিত হয়ে যাবে। কখনো বেগ তোমার উপর দিয়ে ক্রিয়া করবে, কখনো নিচের দিকে ক্রিয়া করবে, কখনো বিপরীত দিকেও ক্রিয়া করতে পারে। অর্থাৎ এখানে তোমার প্রবাহটা শান্ত না হয়ে অশান্ত বা বিক্ষুব্ধ হয়ে পড়বে, তখন এই ধরনের প্রবাহকে আমরা বলবো বিক্ষুব্ধ প্রবাহ। তো শান্ত প্রবাহে যেসব আমরা বিষয়গুলো দেখেছিলাম, যে প্রতিটি বিন্দুতে তোমার বেগের মান অপরিবর্তিত থাকবে, এখানে কিন্তু থাকবে না। তোমার এখানে তোমার ধারারেখাগুলো পরস্পর সমান্তরাল ছিল, এখানে সমান্তরাল থাকবে না, একে অপরকে ছেদ করে যাবে। এখানে রেখাগুলো পরস্পরকে ছেদ করবে। এগুলো হচ্ছে তোমার অশান্ত বা বিক্ষুব্ধ প্রবাহের বৈশিষ্ট্য। তো আমরা একটা সীমা দেখলাম, যে মনে করো এই সিরিঞ্জ দিয়ে এই তরলের মধ্যে বেগের মান 0 থেকে বাড়াতে 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 এমন একটা বেগে নিয়ে গেলাম, ভিসি, অর্থাৎ এটাকে বলছি আমরা ক্রিটিক্যাল ভেলোসিটি। এই ক্রিটিক্যাল ভেলোসিটির সাথে বেশি বেগ যখনই হয়ে যাবে, তখনই এই বেগটা শান্ত থাকবে না, অশান্ত হয়ে পড়বে। তাহলে সর্বোচ্চ যে সীমা বেগ পর্যন্ত একটা ধারারেখা শান্ত প্রবাহ থাকে, সেই এবং তারপরে এই বেগের সীমা অতিক্রম হলে গেলে ধারারেখা তোমার অশান্ত হয়ে পড়ে, এই বেগটাকে আমরা বলবো তখন ক্রিটিক্যাল ভেলোসিটি বা সংকর বেগ। তো সংকর বেগ কাকে বললে বললাম, যে ধারারেখার বা ধারারেখ প্রবাহের যে সর্বোচ্চ বেগের সীমা পর্যন্ত প্রবাহ শান্ত থাকে এবং ওই সীমা বেগ অতিক্রম করলে প্রবাহ অশান্ত হয়ে পড়ে, তখন ওই সীমা বেগকে আমরা বলবো সংকর বেগ বা বলবো ক্রিটিক্যাল ভেলোসিটি। তাহলে সংকর বেগ কাকে বলে, যে ধারারেখ প্রবাহের যে সর্বোচ্চ বেগের সীমা পর্যন্ত তোমার প্রবাহ শান্ত থাকে এবং ওই সীমা অতিক্রম করলে গেলে বা ওই বেগ সীমা অতিক্রম করলে গেলে প্রবাহ আর শান্ত থাকে না, অশান্ত হয়ে পড়ে, তখন ওই সীমা বেগকে আমরা বলবো সংকর বেগ বা ক্রিটিক্যাল ভেলোসিটি বলবো। বোঝা গেল? এবারে দেখব রেনল্ডসের সূত্র। রেনল্ডসের সূত্র কি বলছে? রেনল্ডসের সূত্রে আমার কি বলছে দেখো, মনে করো আমরা
এখানে একটা তরল প্রবাহের পাইপ নিলাম, যেখানে তোমার ভি বেগে তোমার তরল প্রবাহিত হচ্ছে, এবং এই যে প্রস্থচ্ছেদ আছে পাইপের, এই পাইপের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ যদি আমার আর হয়, এবং এখানে যে আমরা তরলটা নিচ্ছি, তার সান্দ্রতাঙ্ক যদি তোমার ইটা হয়, আমরা আসছি সান্দ্রতাঙ্ক কাকে বলে বোঝার জন্য। সান্দ্রতাঙ্ক ভি হচ্ছে তোমার বেগ, আর হচ্ছে তোমার ব্যাসার্ধ। তো রেনল্ডস কি বলছে যে রেনল্ডসের সূত্রানুসারে আমার এই পাইপের মধ্য দিয়ে ক্রিটিক্যাল ভেলোসিটির মান কত হবে, সেটা তিনি 1 নম্বর বলেছেন যে ক্রিটিক্যাল ভেলোসিটি ভিসি, এই যে সান্দ্রতাঙ্ক রয়েছে ইটা, তার সঙ্গে সমানুপাতিক যখন তোমার এই ব্যাসার্ধ এবং বেগ স্থির থাকবে। 2 নম্বর বলছে যে যে ক্রিটিক্যাল ভেলোসিটি তোমার বেগের সঙ্গে ব্যস্তানুপাতি হবে। বেগ যত বাড়িয়ে দেবো আমরা, ক্রিটিক্যাল ভেলোসিটি তত কম হবে এই পাইপটির ক্ষেত্রে। অর্থাৎ ব্যাসার্ধ এবং যখন তরল স্থির থাকবে বা তরলের সান্দ্রতা স্থির থাকবে, তখন এ বেগের সঙ্গে ব্যস্তানুপাতিক। এবং 3 নম্বর হচ্ছে তোমার যে এই ক্রিটিক্যাল ভেলোসিটি তোমার এই যে ব্যাসার্ধ, এই যে ব্যাসার্ধ পাইপের এই ব্যাসার্ধের সঙ্গে ব্যস্তানুপাতিক যখন আমার বেগ এবং এটা স্থির থাকবে। তো এই 3টে সূত্রকে একত্রিত করে নিলে গেলে ভেদের নিয়মে আমরা ভিসি প্রপোর্শনাল টু আমরা বলতে পারি ইটা ভি আর। এই ভেদ সম্পর্ক আমরা সমান করার জন্য আমরা কি নেব, একটা ধ্রুবক নেব, ভিসি ইকুয়ালস টু আর, এটা আরই বলা যায়, আর ইটা ভি ইন্টু আর। তো এই যে আমি আর ইটা নিলাম, আর ই ধ্রুবকটা নিলাম, এটাকে বলা হয় তোমার রেনল্ডস ধ্রুবক বা সংখ্যা। এখানে একটু ভুল হয়েছে, যে আমার রেনল্ডের সূত্রানুসারে আমরা এখানে যে বেগ দেখতে পাচ্ছি, এখানে বেগ না, আমরা ঘনত্ব ধরব, যে তরলটা আমরা নিয়েছি তার ঘনত্ব। তাহলে এখানে দেখো এসব ঘনত্ব হবে। আচ্ছা, আমরা রেনল্ডসের সূত্রানুসারে কি বলছে একবার দেখে নিই, যে কোনো একটা পাইপের মধ্য দিয়ে বা তরল প্রবাহী মধ্য দিয়ে আমার তরল যে ক্রিটিক্যাল ভেলোসিটি গেইন করবে, এই ক্রিটিক্যাল ভেলোসিটি কি কি বিষয়ের উপর নির্ভর করে তা রেনল্ডস কিন্তু রেনল্ডস বলেছেন যে যদি তরলের ঘনত্ব এবং এর ব্যাসার্ধটা স্থির থাকে, তাহলে আমার এর মধ্যে দিয়ে তরল প্রবাহ যে হবে তার ক্রিটিক্যাল ভেলোসিটি ভি তোমার সান্দ্রতার সঙ্গে সমানুপাতিক হবে। সান্দ্রতাঙ্ক এবং ব্যাসার্ধ, সান্দ্রতাঙ্ক স্থির থাকা মানে পদার্থ স্থির থাকা, পদার্থ এবং যদি তোমার ব্যাসার্ধ যদি স্থির থাকে, তাহলে তোমার এই ক্রিটিক্যাল ভেলোসিটি এই যে প্রবাহী এর ঘনত্বের সঙ্গে ব্যস্তানুপাতিক হবে, এবং এখানকার পাইপের যে ব্যাসার্ধ তার সঙ্গে তোমার ব্যস্তানুপাতিক হবে যখন তোমার ঘনত্ব এবং এই সান্দ্রতাঙ্ক স্থির থাকবে। তো এই 3টে সূত্রকে আমরা একত্রিত করে আমরা লিখতে পারি যে সংকট কোণ সমানুপাতিক ইটা রো বাই আর। এখন এই ভেদ ধ্রুবককে আমরা সমান করার জন্য এখানে একটা ধ্রুবক নিয়েছি, এই ধ্রুবকটাকে বলা হচ্ছে তোমার আর ই, অর্থাৎ রেনল্ড সংখ্যা বা রেনল্ড ধ্রুবক। এখন এটা ধ্রুবক কেন সেটা আমরা এর একক বিশ্লেষণ বা মাত্রা বিশ্লেষণের মাধ্যমে বুঝতে পারি যে এটা একটা সংখ্যা। তো দেখি কিভাবে এটি সংখ্যা হচ্ছে। দেখো যে আমার ক্রিটিক্যাল ভেলোসিটি সমান দেখতে পেলাম রেনল্ড সংখ্যা ইটা
ইটা রো আর। এখানে আমার রেনল্ডস সংখ্যা আমরা সমান লিখতে পারি ভিসি ইন্টু রো ইন্টু আর বাই ইটা। এখন এদের এককগুলো যদি বসিয়ে দিই, আমরা যদি মাত্রা দেখি, যে রেনল্ডস সংখ্যার আমরা মাত্রা বের করতে চাই, তো মাত্রা বের করতে বেগের আমরা মাত্রা বসিয়ে দেবো। বেগের মাত্রা হচ্ছে তোমার এল টি টু দি পাওয়ার -1। বেগের মাত্রা বসালাম। ঘনত্ব, আবার পদার্থের ঘনত্বের মাত্রা আমরা জানি যে এম এল টু দি পাওয়ার -3। এখানে ব্যাসার্ধ, এটা দৈর্ঘ্যকে বোঝায়, দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল। নিচে আমার ইটার মাত্রা হচ্ছে তোমার এম এল টি, এখানে একটা করে -1 হবে, এটা আমরা পরে দেখছি যে এর মাত্রা এটা আছে। এখন দেখো এই এম এম ক্যান্সেল আউট হয়ে যাবে, এই টি টু দি পাওয়ার 1 টি টু দি পাওয়ার 1 এর সঙ্গে ক্যান্সেল আউট হয়ে যাবে, আর পড়ে থাকবে তোমার এই এল টু দি পাওয়ার -1 উপরে উঠে এল স্কোয়ার ইন্টু এখানকার এল, আর পড়ে থাকবে তোমার এখানে এল কিউব, এল টু দি -3। তো শেষমেশ হয়ে গেল এল 0 মানে 1, বা এটাকে আমরা বলতে পারি এম টু দি পাওয়ার 0 এল টু দি পাওয়ার 0 টি টু দি পাওয়ার 0। অর্থাৎ এম এল টি এদের ঘাত দেখতে পাচ্ছি আমরা 0, অর্থাৎ এটা আমরা 1 বলতে পারি। অর্থাৎ রেনল্ডস সংখ্যা যে একটা সংখ্যা মাত্র, এর কোনো একক নাই, সেটা আমরা কিন্তু মাত্রা বিশ্লেষণের মাধ্যমে দেখাতে পারি। এখন বিভিন্ন তরলের ক্ষেত্রে আমার সংকট বেগ নির্ণয়ের জন্য এই রেনল্ডস সংখ্যার কিন্তু গুরুত্ব রয়েছে। কিরকম, যে আমার একটা তরলের ক্রিটিক্যাল ভেলোসিটি হবে কি হবে না, সেটা তোমার নির্ভর করছে এই রেনল্ডস সংখ্যার মানের উপর। দেখা যায় যে রেনল্ডস সংখ্যার মান যদি <2300 2300 কম হয়, তাহলে আমার তরলের প্রবাহ হবে তোমার ধারারেখ প্রবাহ। আবার যদি তোমার আর ইর মান তোমার 2300 বড় হয়, সেক্ষেত্রে তরল বা তার প্রবাহ অশান্ত হয়ে পড়ে বা বিক্ষুব্ধ হয়ে পড়ে। তাহলে এই রেনল্ডস সংখ্যার গুরুত্ব রয়েছে, যে এই রেনল্ডস সংখ্যার মান যদি আমার ধরো দেখা গেল কোনো একটা তরলের ক্ষেত্রে রেনল্ডস সংখ্যার মান এলো 800, সেটা অবভিয়াসলি আমার 2300 ছোট। তাহলে বুঝতে হবে যে তখন তরলের যে প্রবাহটা হচ্ছে সেটা হচ্ছে শান্ত প্রবাহ বা স্তরিত প্রবাহ। আবার যদি দেখা গেল যে কোনো তরলের প্রবাহ হয়ে গেল 4000, বা রেনল্ডস সংখ্যার মান দেখা যাচ্ছে 4000, অর্থাৎ 2300 যখন বড় হয়ে যাবে, তখন বুঝবো যে এটা অশান্ত প্রবাহ বা ক্ষুদ্র প্রবাহ। তাহলে রেনল্ডস সংখ্যা কি বোঝা গেল? রেনল্ডস সংখ্যাকে আমরা এই যে এভাবে লিখেছি, রেনল্ডস সংখ্যাকে আমরা সংজ্ঞায়িতও করতে পারি যে ভিসি রো আর বাই ইটা, যে তোমার ক্রিটিক্যাল ভেলোসিটি, তরলের ঘনত্ব, এবং যে পাইপ রয়েছে প্রবাহীর পাইপ, তার যে ব্যাসার্ধ, এবং যে তরলটা ব্যবহার করছি আমরা তার যে সান্দ্রতাঙ্ক, এই 4টি বিষয়ের উপর নির্ভরশীল যে সংখ্যা, যার দ্বারা আমার একটি তরলের প্রবাহ শান্ত হবে কি অশান্ত হবে নির্ণয় করা হয়, তাকে আমরা বলতে পারি রেনল্ডস সংখ্যা। এবং এর মান আমরা প্রায় বলতে পারি, এর মান বিভিন্ন হয় বিভিন্ন তরলের ক্ষেত্রে। তবে রেনল্ডস সংখ্যার মান আমরা দেখলাম যে 2300 চাইতে যদি কম হয় কোনো তরলের ক্ষেত্রে, তাহলে সেই অবস্থায় তরলটি হবে তোমার শান্ত প্রবাহ। এবং যদি রেনল্ডস সংখ্যার মান 400 বেশি হয়ে যায় কোনো তরলের ক্ষেত্রে, তখন সেই অবস্থায় আমরা বুঝতে পারবো যে তরলটির প্রবাহ ক্ষুদ্র হয়ে পড়েছে। রেনল্ডস সংখ্যার তাৎপর্য আমরা দেখলাম। এবারে চলে যাব প্রাত্যহিক জীবনে সান্দ্রতার কিছু উদাহরণ। আমরা সান্দ্রতার উদাহরণ আমরা দেখেছি যে আমার ধরো তরলের প্রবাহ আমার যেদিকে হচ্ছে, বা নদীর ধারা বা স্রোতের ধারা যেদিকে ধরছে, তার উল্টো দিকে যদি আমরা সাঁতার কাটি, উল্টো দিকে সাঁতার কাটলে গেলে এই সান্দ্রতাজনিত কারণে
আমরা পিছিয়ে পড়ি, এগোতে খুব কম পারি। তারপরে কি রয়েছে, যেমন মনে করো আমরা একটা পাত্রে তরলকে যদি আমরা এভাবে ঘুরিয়ে দিই, একটা আলোড়ক দিয়ে আমরা মনে করো এইভাবে নেড়ে দিলাম, নেড়ে দেওয়ার কিছুক্ষণ পরে তরলটা দেখবে আস্তে আস্তে থেমে যাচ্ছে। তাহলে এগুলো হচ্ছে সান্দ্রতাজনিত কারণে হচ্ছে। বা আমরা এটাও দেখতে পারি যে কোনো গাড়ি, বিশেষ করে বিমানের পাখা, বিমান যখন একটা অনেকটা পথ পাড়ি দিয়ে আসে, তখন বাতাসের বা বায়ুর সঙ্গে সংঘর্ষে বা বায়ুর সান্দ্রতাজনিত কারণে এর পাখাগুলো কি হয়, একটু উষ্ণ হয়ে পড়ে, গরম হয়ে পড়ে। তো এগুলো হচ্ছে তোমার প্রাত্যহিক জীবনে আমরা সান্দ্রতার উদাহরণ দেখতে পাচ্ছি। তো সান্দ্রতা কি আমরা অবশ্যই জানবো, যে সান্দ্রতার কারণ কি। সান্দ্রতার কারণ আমরা যদি জানার চেষ্টা করি, যে মনে করো যে এই একটি স্তর বা ভূপৃষ্ঠ, এই স্তরের উপর দিয়ে তরল তোমার প্রবাহিত হচ্ছে। এখন এই যে স্তরটি বা খুব কাছাকাছি যদি স্তর নিই, এই স্তরটির খুব কাছাকাছি সন্নিবিষ্ট হওয়ায় এখানকার আণবিক মানে এমন দূরত্ব যে এদের মানে আণবিক দূরত্বের কাছাকাছি দূরত্বে মনে করো এই স্তরটা রয়েছে ভূপৃষ্ঠের সঙ্গে। এবার এই স্তরটির অণুগুলি এই স্তরটির অণুর সঙ্গে একটা আসঞ্জন বলের সৃষ্টি করে, যে আসঞ্জন বলের কারণে এই স্তরটি কিন্তু প্রায় স্থির থাকে, মানে এই স্তরটা একদম স্থির থাকে। মানে আমরা নদীর ধারার ক্ষেত্রে যদি দেখি, যে মাঝখানে দেখবো যে স্রোতের ধারা খুব বেশি, কিন্তু যত আস্তে 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 আমরা কিনারের দিকে আসবো তত দেখবো যে বেগ কম, এবং একদম কিনারে আমরা দেখবো যে তরলের বা জলের ধারার বেগ একদম প্রায় শূন্য বললেই চলে। তো এখানে ঠিক তার উপরের স্তরটাতে দেখবো যে একটু বেগ বেশি, তারপর স্তরটা দেখবো আর একটু বেগ বেশি। এইভাবে আমরা যত ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে ওঠার চেষ্টা করি তত দেখব যে বেগের মান বাড়ছে। এখন এই যে দুটো পাশাপাশি স্তর, এই দুটো পাশাপাশি স্তরের মধ্যে একটা আপেক্ষিক বেগ রয়েছে, অর্থাৎ বেগের মধ্যে একটা পার্থক্য রয়েছে। এই পার্থক্য থাকার জন্য বা আপেক্ষিক গতিবেগ থাকার জন্য একটি স্তর, তরলের স্তর অপর স্তরের বিরুদ্ধে কিন্তু একটা বল প্রয়োগ করে। সেই বাধাজনিত বলটাই হচ্ছে তোমার সান্দ্রতা। আমরা যেমন দুটি সংস্পর্শযুক্ত কঠিনের মধ্যে দেখেছিলাম, সংস্পর্শযুক্ত দুটো কঠিনের মধ্যে আমরা দেখেছিলাম যে একটির সাপেক্ষে যদি অপরটার আপেক্ষিক গতি থাকে, তাহলে একটি বস্তু অপরটির গতির বিরুদ্ধে বাধা প্রদান করে, তাকে আমরা বলেছিলাম ঘর্ষণ বল। এবং এখানে এই ঘর্ষণ বল এই সংস্পর্শযুক্ত যে তল ছিল সে তলের ক্ষেত্রফলের উপর নির্ভর করেনি বা করে না, কিন্তু এখানে এই যে দুটি তল, আমরা দুটি ধারারেখার তল যদি আমরা এইভাবে আঁকি, এটা একটা তল এবং তার পাশেই আরেকটা তল যদি এরকমভাবে আঁকি, তাহলে এই দুই তল যখন সংস্পর্শে আসবে তখন এদের যে ক্ষেত্রফল, সংস্পর্শের ক্ষেত্রফল তার উপর কিন্তু নির্ভর করবে। এবং এই সংস্পর্শ থাকা অবস্থায় তরলের ক্ষেত্রে যে বাধাজনিত বল গতির বিরুদ্ধে ক্রিয়া করে সেটাকে আমরা বলছি সান্দ্রতা। এবার দেখো যে সান্দ্রতার আমরা সংজ্ঞা দেব। তো সান্দ্রতা সংক্রান্ত নিউটনের কিন্তু একটা সূত্র রয়েছে। কি সূত্র? নিউটনের সূত্র। কি বলছে, যে মনে করো আমার প্রান্ত থেকে অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে কিছু উচ্চতায় আমার এখানে একটা ধারারেখা রয়েছে মনে করো, এই ধারারেখা এর বেগ হচ্ছে তোমার ভি, এবং এখান থেকে সামান্য দূরে অর্থাৎ ক্ষুদ্র দূরত্ব ডিএক্স দূরে আরো একটি তোমার ধারারেখা রয়েছে যার বেগ হচ্ছে তোমার ভি প্লাস ডিভি মনে করতে পারি। তাহলে আমার ডিএক্স দূরত্বে আমার বেগের পরিবর্তন কি হবে? বেগের পরিবর্তন হচ্ছে তোমার ভি প্লাস ডিভি থেকে আমরা এই ভিটা বাদ দিচ্ছি,
অর্থাৎ দুটো ধারারেখা যাদের মধ্যে ক্ষুদ্র দূরত্ব রয়েছে মনে করো ডিএক্স এবং বেগের পার্থক্য রয়েছে সামান্য ডিভি পরিমাণ, তাহলে ডিএক্স দূরত্বে বেগের পরিবর্তন হচ্ছে তোমার কেবলমাত্র আমরা পাবো ডিভি। তাহলে একক দূরত্বে আমরা বেগের পরিবর্তন কত পাবো? পাবো আমরা ডিভি বাই ডিএক্স। এই ডিভি ভাগ ডিএক্স কে বলা হচ্ছে বেগের নতিমাত্রা। কি বলে? বেগের নতিমাত্রা, ডিভি বাই ডিএক্স, এটা বলছে আমরা বেগের নতিমাত্রা। এখন এই যে দুই ধারারেখা এদের সংস্পর্শযুক্ত মানে যে তল, আমরা যদি এবার আঁকার চেষ্টা করি যে এই একটি তল, তার সঙ্গে আরো একটি তল, এভাবে সংস্পর্শযুক্ত থাকে, তাহলে এদের যে সংস্পর্শযুক্ত অঞ্চল মানে যে তলটা লেগে আছে সেটা যদি আমরা এ ধরি, তাহলে এই তলের উপরেও কিন্তু সান্দ্রজনিত বলটা কিন্তু ক্রিয়া করে। তো এখানে নিউটনের সূত্রানুসারে আমরা কি বলতে পারি? প্রথম সূত্র নিউটন যেটা বলেছেন 1 নম্বর, সেটা হচ্ছে এই যে সান্দ্রতাজনিত বাধাজনিত বল ক্রিয়া করে দুটি স্তরের মধ্যে, এই বাধাজনিত বল এফ হচ্ছে তোমার এই ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক হবে। সংস্পর্শযুক্ত যে ক্ষেত্রফল দুটি তোমার ধারারেখার মধ্যে যে ক্ষেত্রফল তল, এই যে তল, এই তলের সঙ্গে কিন্তু সমানুপাতিক হবে যখন তোমার এই বেগের নতিমাত্রা ডিভি বাই ডিএক্স স্থির থাকবে। আর 2 নম্বর বলছে যখন তোমার ক্ষেত্রফল স্থির থাকবে তখন এটা বেগের নতিমাত্রার সঙ্গে সমানুপাতিক হবে। এই দুই ভেদের নিয়ম একইভাবে আমরা আগের মতো যদি আমরা একত্রিত করি তাহলে এফ সমানুপাতি আমরা পেয়ে যাব এ ইন্টু ডিভি বাই ডিএক্স বা ক্ষেত্রফল ইন্টু বেগের নতিমাত্রা। এখন এটাকে যদি আমরা সমীকরণ বানানোর চেষ্টা করি তখন একটা ধ্রুবক নিতে হয়, সেই ধ্রুবকটাকে আমরা বলছি ইটা এ ডিভি বাই ডিএক্স। এই যে ইটা আমরা ধ্রুবকটি নিলাম, এটা কি বলা হয় তোমার সান্দ্রতাঙ্ক। এটা কি বলা হয় তোমার সান্দ্রতাঙ্ক। বুঝা গেল? এবার এই যে সান্দ্রতাঙ্ক আমরা পেলাম, এই সান্দ্রতাঙ্কের আমরা এককগুলো বের করতে পারি। আমরা কি পেলাম? এফ সমান আমরা কি পেলাম? ইটা মানে সান্দ্রতাংশ ক্ষেত্রফল ইন্টু বেগের নতিমাত্রা। তাহলে ইটা সমান আমরা কি লিখতে পারি? ইটা সমান আমরা লিখতে পারি এফ বাই এ ডিভি বাই ডিএক্স। এখান থেকে আমরা সান্দ্রতাঙ্কের সংজ্ঞা দিতে পারি কিরকম হবে, যে এটাকে আমরা যদি একক ধরে নিই এবং বেগের নতিমাত্রাকেও যদি আমরা একক ধরে নিই, তাহলে আমার ইটা সমান গিয়ে দাঁড়ায় এফ। তাহলে এখান থেকে আমরা সংজ্ঞা দিতে পারি যে সান্দ্রতাঙ্কের সংজ্ঞা আমরা যদি দিই, সান্দ্রতাঙ্ক কাকে বলে? আমরা বলবো যে দুটি ধারারেখা এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডিএক্স এবং বেগটা হচ্ছে পার্থক্য হচ্ছে ডিভি। তাহলে একক দূরত্বে বা দুটি ধারারেখার মধ্যে একক নতিবেগের মাত্রার জন্য একক ক্ষেত্রফলে আমার যে স্পর্শকীয় বল ক্রিয়া করে তাকে আমরা সান্দ্রতাঙ্ক বলতে পারি। ঠিক আছে? আচ্ছা, তো আমরা সান্দ্রতাঙ্কের সংজ্ঞা জানলাম যে দুটি ধারারেখার মধ্যে একক নতিবেগের মাত্রার জন্য একক ক্ষেত্রফলে যে স্পর্শকীয় বল ক্রিয়া করে তাকে আমার সান্দ্রতাঙ্ক বলা হয়। এখন এই যে সান্দ্রতাঙ্ক আমরা পেলাম ইটা, এর আমরা একক যদি বের করতে চাই একক, তাহলে কি পাবো? ইটা সমান আমরা দেখতে পাচ্ছি এফ অর্থাৎ বল, নিচে হচ্ছে ক্ষেত্রফল আর বেগের নতিমাত্রা। এখন সিজিএস পদ্ধতিতে ইটার একক
আমরা বের করব, এটার একক। তো সিজিএস একক কি হবে আর এসআই একক বা কি হবে? সিজিএস একক আমরা দেখতে পাচ্ছি যে বলের সিজিএস একক হচ্ছে তোমার ডাইন পার মিটার স্কোয়ার, ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার, এবং নিচে বেগ, বেগ মানে হচ্ছে তোমার মিটার পার সেকেন্ড, নিচে কি আছে তোমার মিটার। তাহলে তোমার এই মিটার এবং এই মিটার আমরা ক্যান্সেল আউট করে দিতে পারি, তাহলে কি দাঁড়াচ্ছে, সরি এখানে ক্ষেত্রফলের এককটা আমরা সেন্টিমিটার ধরবো, সেন্টিমিটার 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 সিজিএস একক। তাহলে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার ইন্টু সেকেন্ড, এটা হচ্ছে তোমার সিজিএস একক। কার? সান্দ্রতাঙ্কের। এটা কি বলা হয় তোমার? পয়েজ বলা হয়, পয়েজ। আবার এসআই একক আমরা কি বলতে পারি? এসআই একক আমরা বলতে পারি ডাইনে যাতে আমরা নিউটন লিখবো, সেন্টিমিটার যাতে লিখবো আমরা মিটার টু দি পাওয়ার -2 ইন্টু সেকেন্ড। আমরা নিউটন পার মিটারকে আমরা আবার পাস্কাল বলি, পাস্কাল ইন্টু সেকেন্ডও বলা যায়। এটাকে আবার বলা হয় তোমার, এখানে যেমন পয়েজ বলছি, এটা বলে ডেকা পয়েজ, ডেকা পয়েজ। এবারে দেখো আমরা এই যে ডেকা পয়েজ, এসআই একক এবং পয়েজ, এই দুই এককের মধ্যে আমরা একটু সম্পর্কটা একটু বের করে নিই। যে এক ডেকা পয়েজ, এক ডেকা পয়েজ সমান আমরা বলতে পারি যে তোমার নিউটন পার মিটার স্কোয়ার ইন্টু সেকেন্ড। এখন নিউটনের জায়গায় লিখতে পারি 10⁵ ডাইন, এবং মিটার স্কোয়ার, 1 মিটার জায়গাতে লিখতে পারি আমরা 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার স্কোয়ার করলে আমরা 10⁴ সেন্টিমিটার স্কোয়ার বলতে পারি, ইন্টু সেকেন্ড আমার থাকলো। এখন এটাই হয়ে গেলো তোমার 10⁵কে আমার 10⁴ দিয়ে ক্যান্সেল করে 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার ইন্টু সেকেন্ড বলবো। এটাকে আমরা বলেছিলাম পয়েজ, এটা হচ্ছে আমার পয়েজ, 10 পয়েজ। তারপর কি সম্পর্ক পেলাম? যে এক ডেকা পয়েজ, এক ডেকা পয়েজ আমরা পালাম 10 পয়েজ। এই সম্পর্ক তোমরা মনে রাখবে অঙ্ক করার ক্ষেত্রে, সিজিএস এসআই রূপান্তরের ক্ষেত্রে এটা কাজে লাগবে। আবার সান্দ্রতাঙ্কের মাত্রা আমরা নির্ণয় করতে পারি যে ইটা সমান আমরা দেখতে পেলাম এফ বাই এ ইন্টু ডিভি বাই ডিএক্স। এখানে এফ হচ্ছে বল, তো আমরা সান্দ্রতাঙ্কের মাত্রা যদি বের করি তাহলে আমরা বলের মাত্রা, তারপর তোমার ক্ষেত্রফলের মাত্রা এবং এই বেগের নতি বেগের মাত্রা আমরা বসালেই আমরা মাত্রাটা বের করতে পারবো। তো বলের মাত্রা কি ছিল? ml (10⁻²), যেটা বলের মাত্রা। ক্ষেত্রফলের মাত্রা কি? ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য বলতে পারি, বা এল স্কোয়ার বলা যায়, এল স্কোয়ার আমরা ভেঙে লিখলাম। এবং এখানে দেখো বেগের মাত্রা এল (10⁻⁻1), আর এখানে দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে তোমার এল। তাহলে এই এল ক্যান্সেল আউট হয়ে যাবে, এখান থেকে এল একটা, এখান থেকে একটা এল ক্যান্সেল আউট করতে পারি। তাহলে তোমার থাকলো কি? এম এল টু দি পাওয়ার, এলটা উপরে তুলে দিলে -1 পাওয়ার নিতে হবে, আর (10⁻1) একটা ক্যান্সেল আউট হয়ে তোমার (10⁻2 + 1) -1 হবে। অর্থাৎ সান্দ্রতাঙ্কের মাত্রা আমরা পেলাম কি? m⁻1 l⁻1 t⁻1। এবার তোমরা সহজেই আমরা বের করতে পারি। মনে রাখার জন্য আমরা এটাকে আমরা 111 আকারে মনে রাখবো, যে সান্দ্রতাঙ্কের মাত্রা 111। ব্র্যাকেটটা কি দিলাম? ব্র্যাকেটটা আমরা মাইনাস বোঝাতে দিলাম। তাহলে পরীক্ষা হলে যে সান্দ্রতাঙ্কের মাত্রা আমাকে জিজ্ঞেস করে, সহজে তোমরা মনে রেখেছো হয়তো ক্লাস 11-এ, সেমিস্টার 1-এ, সেক্ষেত্রে আমরা ml পরপর লিখে নেব এবং যে সংখ্যাগুলো 1 -1 -1 বসিয়ে নেব। এইভাবে সান্দ্রতাঙ্কের মাত্রা আমরা সহজে মনে রাখতে পারি। কীভাবে বের করলাম এটা তোমরা একটু সমীকরণ ধরে প্র্যাকটিস করবে এবং মনে রাখার চেষ্টা করবে। এবারে চলে আসি আমরা স্টোকসের সূত্রে। স্টোকস কি বলেছিলেন তার সূত্রে? আবার মনে করো এটা একটা সান্দ্র মাধ্যম, এই সান্দ্র মাধ্যমের মধ্য দিয়ে
যখন একটা বল বা একটা বস্তু যখন নিচের দিকে পতিত হবে, ডাউনওয়ার্ড ডিরেকশনে পতিত হবে, তখন তিনি একটা সূত্র দিয়েছিলেন। এই সূত্রটা বলার আগে তিনি কিছু অনুসিদ্ধান্ত করেছিলেন বা কিছু শর্ত ধরে নিয়েছিলেন। কি শর্ত ধরে নিয়েছিলেন? যে সান্দ্র মাধ্যমের মধ্যে দিয়ে, মানে শর্তাবলী, কি শর্তাবলী উনি ধরেছিলেন? যে 1 নম্বর হচ্ছে তোমার এই যে সান্দ্র মাধ্যমের মধ্য দিয়ে আমার বস্তুটি যেটা পড়বে সেটা নিরেট গোল হতে হবে এবং পৃষ্ঠ মসৃণ হতে হবে। বস্তুটি আমার কি হতে হবে? নিরেট হতে হবে, নিরেট গোল এবং পৃষ্ঠ তার মসৃণ হতে হবে। 2 নম্বর হচ্ছে আমার এই যে মাধ্যম, সান্দ্র মাধ্যম, এর অণুগুলো মধ্যে যে আন্তর আণবিক গ্যাপ রয়েছে, আন্তর আণবিক গ্যাপ, এই গ্যাপের চাইতেও কিন্তু এই বস্তুটাকে বড় হতে হবে। 2 নম্বর কি বলছে? যে মাধ্যমের অণুগুলির আন্তর আণবিক দূরত্বের বড় হতে হবে। 3 নম্বর কি বলছে? 3 নম্বর বলছে এই যে সান্দ্র মাধ্যম দিয়ে বস্তুটি পড়বে, এই সান্দ্র মাধ্যমটি হতে হবে, মাধ্যম হতে হবে তোমার সমসত্ব, মাধ্যম হবে সমসত্ব। আর কি হবে? এটা অসীম পর্যন্ত বিস্তৃত থাকতে হবে এবং অসীম পর্যন্ত বিস্তৃত হতে হবে। 4 নম্বর কি? 4 নম্বর সূত্র ধরেছিলেন যে এই যে বস্তুটি যখন সান্দ্র মাধ্যম দিয়ে পড়বে, তার পাশের যে তরলের প্রবাহ বা তোমার গ্যাসীয় পদার্থের প্রবাহ, সেটা ধারারেখা হতে হবে। এখানে তোমার প্রবাহ হতে হবে শান্ত প্রবাহ বা ধারারেখ প্রবাহ, শান্ত প্রবাহ হতে হবে। তো এই শর্তগুলোর উপর ভিত্তি করে স্টোকস যে সূত্র দিয়েছিলেন সেটা আমরা একটু দেখে নিই। উনি কি বলেছিলেন? উনি বলেছিলেন যে এই সান্দ্র মাধ্যমে পতনশীল বস্তুর উপর যে বল ক্রিয়া করবে, এই বলের মান বেশ কয়েকটি বিষয়ের উপর নির্ভরশীল। যে সান্দ্র মাধ্যমে পতনশীল বস্তুর উপর ক্রিয়াশীল বলটাকে আমরা বল এফ। 1 নম্বর তোমার যে মাধ্যমের মধ্যে দিয়ে পড়বে সে মাধ্যমের সান্দ্রতাঙ্কের সঙ্গে সমানুপাতিক হবে, 1 নম্বর। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে তোমার এই যে বল ক্রিয়া করবে বস্তুটির উপর, সেটা এর যে ব্যাসার্ধ আর এর ব্যাসার্ধের সঙ্গে সমানুপাতিক হবে, ব্যাসার্ধের সঙ্গে সমানুপাতিক হবে। 3 নম্বর কি? যে তোমার এই সান্দ্র মাধ্যমে যখন ও ভি বেগে পতনশীল হবে বা ভি বেগে পড়বে, এই ভি বেগের সঙ্গে কিন্তু সমানুপাতিক হবে। তাহলে এই 3টে সূত্র প্রযোজ্য কখন হবে? যখন এটা বস্তু আর বেগ স্থির থাকবে, যখন এটা তোমার সান্দ্রতা এবং বেগ স্থির থাকবে, এবং যখন এটা তোমার সান্দ্রতা এবং ব্যাসার্ধ স্থির থাকবে, তখন এটা প্রযোজ্য হবে। এই 3 সূত্রকে আবার ভেদের নিয়মে যদি আমরা একত্রিত করে দিই, তাহলে ভি এফ সমানুপাতে আমার হয়ে যাবে কি? ইটা আর ভি। এটা সমান করার জন্য স্টোক যে সূত্র ধ্রুবক নিয়েছিলেন সেটা হচ্ছে তোমার 6 পাই ইটা আর ভি। তাহলে আমার সান্দ্র মাধ্যমের মধ্য দিয়ে যখন একটা বস্তু পতিত হবে বা পড়বে, তখন তার উপরে যে বল ক্রিয়া করবে, মাধ্যম যদি বেশি সান্দ্র হয় বলের মান বেশি ক্রিয়া করবে। আমার যদি বলটা যত বড় হবে, সাইজ যত বাড়তে বাড়তে যাবে, তার উপরে ক্রিয়াশীল বলের মানও কিন্তু বেশি হবে। ছোট বলের ক্ষেত্রে বা ছোট বস্তুর ক্ষেত্রে কম বল ক্রিয়া করবে, বড় বস্তুর ক্ষেত্রে আমার বেশি বল ক্রিয়া করবে। এবং বেগ বেশি হলে বলের মান বেশি ক্রিয়া করবে এবং বেগ কম হলে বলের মান কম ক্রিয়া করবে।
এই হচ্ছে তোমার সান্দ্র মাধ্যমে পতনশীল বস্তুর উপর ক্রিয়াশীল বলের স্টোকসের সূত্র। এটা হচ্ছে স্টোকসের সূত্রের গাণিতিক রূপ। নেক্সট, তাহলে বোঝা গেল এফ সমান 6 পাই ইটা আর ভি আমরা মনে রাখবো। এবারে দেখো স্টোকসের সূত্র হলো 3 নম্বর। এবারে হচ্ছে তোমার প্রান্তীয় বেগ। প্রান্তীয় বেগ কাকে বলে? যখন মনে করো এটা একটা সান্দ্র মাধ্যম, এই সান্দ্র মাধ্যমে যখন একটা আর ব্যাসার্ধের গোলক, সে জলের ফোঁটা হতে পারে, ধূলিকণা হতে পারে, যখন এটা পতনশীল হয়, পতনশীল হওয়ার সঙ্গে সঙ্গে এখানকার যে স্তরটা রয়েছে, বায়ুর যে স্তরটা, সেটা এই আসঞ্জন বলের জন্য এর গায়ে লেগে যায়। এর গায়ে লেগে এ গতিশীল হয়ে পড়ে। তার পাশের মাধ্যমটাও একটু সান্দ্রতাজনিত বলের জন্য সে গতিশীল হয়ে পড়ে, এবং যত আস্তে আস্তে দূরে যাব তত এদিকে বেগ শূন্য এবং বাড়তে বাড়তে এখানে ম্যাক্সিমাম বেগ হবে। এখন এই যে পাশাপাশি দুটি স্তর, এদের মধ্যে যেহেতু আপেক্ষিক বেগের সৃষ্টি হচ্ছে, কাজে একটি স্তর আরেকটি স্তরকে তার গতির বিরুদ্ধে বাধা প্রদান করবে, এবং এই বাধা এই বলের উপরেও ক্রিয়া করবে, এবং বেগের মান যখন বাড়তে যাবে, যত যত বাড়বে এই সান্দ্রজনিত বল কিন্তু তত বাড়বে। এক সময় বাড়তে বাড়তে যে কারণে, অর্থাৎ পৃথিবীর আকর্ষণ বলের জন্য আমার যে বস্তুটা পড়ছে, এই আকর্ষণ বল, পৃথিবীর আকর্ষণ বল বা এর ওজন যখন এই সান্দ্র বাধার সমান হয়ে যাবে, তখন এর উপরে একটা যে বল ক্রিয়া করছে F1 এবং F2 যখন সমান সমান হয়ে যাবে, তখন এর উপরে কোনো কার্যকর বল ক্রিয়া করবে না, কিন্তু এ কিন্তু গতিশীল। আমরা নিউটনের প্রথম সূত্রে দেখেছি যে বাইরে থেকে যদি কোনো বল প্রযুক্ত না হয়, তাহলে একটা গতিশীল বস্তু সর্বদা সরলরেখা বরাবর চলতে থাকে। তো এখানে যখন তোমার বেগ বাড়তে 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 একটা সময় এমন এলো যে সান্দ্র বল এবং এর ওজন সমান হয়ে গেল, তখন এর উপরে কার্যকরী বল শূন্য হয়ে যায়। তখন এ একটা স্থির বেগে নেমে আসে। যে স্থির বেগে নেমে আসে, সেই স্থির বেগটাকে আমরা বলবো প্রান্তীয় বেগ বা টার্মিনাল ভেলোসিটি। তো প্রান্তীয় বেগ কাকে বলে আমরা বলি? যে সান্দ্র মাধ্যমে পতনশীল বস্তু সান্দ্রতা জনিত বল ও অভিকর্ষ বলের প্রভাবে যে স্থির বেগ নিয়ে নিচে নেমে আসে, তাকে প্রান্তীয় বেগ বলে। অর্থাৎ যখন সান্দ্র বল এবং অভিকর্ষজ বল বা বস্তুটির ওজন যখন সমান সমান হয়ে যাবে, তখন বস্তুটা যখন স্থির বেগ নিয়ে নেমে আসবে, সেই স্থির বেগটাকে আমরা বলতে পারি প্রান্তীয় বেগ। এখন এই প্রান্তীয় বেগের রাশিমালা কিন্তু আমরা হিসাব করব। তো অলরেডি আমরা স্টোকসের সূত্রে দেখেছি যে একটা বস্তু যখন আর ব্যাসার্ধের বস্তু ভি বেগ নিয়ে ইটা সান্দ্রতাঙ্ক যুক্ত মাধ্যমের মধ্যে দিয়ে পড়ে, তখন তার উপরে যে বলটা ক্রিয়া করে সেটা যে 6 পাই ইটা আর ভি। এখন মনে করো এই যে বস্তুটা আমার নিচের দিকে পড়ছে, যার ব্যাসার্ধ হচ্ছে আর, এর আয়তন হচ্ছে তোমার 4/3 পাই আর কিউব, কারণ এর ব্যাসার্ধ হচ্ছে আর। এখন এই আয়তনকে আমরা যদি ঘনত্ব দিয়ে গুণ করি, আমরা পরের লাইনে করি, আমরা ভর পাওয়ার জন্য এই আয়তনকে আমরা ঘনত্ব দিয়ে গুণ করবো 4/3 পাই আর কিউব রো।
এখন যদি ওজন বের করতে চাই তাহলে এমজি সমান আমার হয়ে যাবে তোমার 4/3 পাই আর কিউ রো জি। এখন এই বস্তুটা যে বায়ুকে অপসারণ করেছে তা নিশ্চয়ই এর আয়তনের সঙ্গে সমান হবে। তাহলে অপসৃত তরলের আয়তন কত হবে, সেটা তোমার আমরা এম ড্যাশ জি বলছি, সেটা হবে তোমার 4/3 পাই আর কিউ সিগমা জি। আমরা যে মাধ্যম দিয়ে পড়ছে বস্তুটি সে মাধ্যমের ঘনত্বকে আমরা ধরে নিচ্ছি সিগমা। তাহলে আমার এই অপসৃত যে পদার্থ বা বায়ু একে কিন্তু কি করবে, ঊর্ধ্বমুখী প্লবক বল প্রয়োগ করবে। এই প্লবক বলের জন্য তার উপরে যে ক্রিয়াশীল বল ক্রিয়া করবে সেটা হচ্ছে আমরা বলতে পারি এফ ইকুয়ালস টু এই এম জি মাইনাস এম ড্যাশ জি, সেটা আমরা বলতে পারি 4/3 পাই আর কিউব, আমরা এখানে জিটাকেও কমন নিয়ে নিচ্ছি, থাকবে আমার রো মাইনাস সিগমা। এখন এই যে বল মাধ্যমের মধ্যে দিয়ে পরন্ত বস্তুর উপর ক্রিয়াশীল বল, এখানে আমরা দেখেছি এফ সমান 6 পাই ইটা আর ভি। এই দুই সমীকরণকে আমরা যদি একত্রিত করে দিই তাহলে আমরা কি পাবো, যে 6 পাই ইটা আর ভি ইকুয়ালস টু আমরা লিখতে পারি 4/3 পাই আর কিউ, সরি এটা জি হবে, পাই আর কিউ, আমরা জি কমন নিয়েছিলাম, জি ইন ব্র্যাকেট রো মাইনাস সিগমা। এখন দেখো উভয় পক্ষ থেকে আমরা পাই পাই ক্যান্সেল আউট করে দিতে পারি, পাই পাই ক্যান্সেল করতে পারি, তারপর তোমার একটা আর এখানে একটা আর ক্যান্সেল আউট করতে পারি। শেষ পর্যন্ত আমরা ভি এর মান কি পাবো, ভি এর মান পাবো তোমার 2/2 ক্যান্সেল আউট করতে পারি 2/9 আর স্কোয়ার, পাই পাই কেটে যাবে, আর স্কোয়ার জি ইন্টু রো মাইনাস সিগমা বাই ইটা, এই যে আমার ইটা থাকছে ইটা। তাহলে এই যে রাশিমালা পেলাম আমরা ভি ইকুয়ালস টু 2/9 আর স্কোয়ার জি রো মাইনাস সিগমা বাই ইটা, এটাই হলো তোমার প্রান্তীয় বেগের রাশিমালা। এখন দেখো এই প্রান্তীয় বেগ তাহলে কি কি বিষয়ের উপর নির্ভর করছে। প্রান্তীয় বেগ আমরা ভি ইকুয়ালস টু দেখতে পেলাম 2/9 আর স্কোয়ার জি বাই ইটা রো মাইনাস সিগমা। বস্তুটা নিচের দিকে পতনশীল হবে তখনই যখন তোমার রো সিগমার থেকে বড় হবে, অর্থাৎ যে মাধ্যম দিয়ে পড়ছে সেই মাধ্যমের ঘনত্বের চাইতে যদি বস্তুর ঘনত্ব বেশি হয় তাহলে এই বস্তুটি নিম্নমুখী বা নিম্নগামী হবে। আবার যেমন তোমার জলের ঘনত্ব এবং বায়ুর ঘনত্ব, আমরা জানি জলের ঘনত্ব বায়ুর ঘনত্বতে বেশি, কাজে জলের ফোঁটা আমার নিচের দিকে নেমে আসে। দ্বিতীয়ত যদি রো এবং তোমার সিগমা পরস্পরের সমান হয়ে যায় তাহলে এই টার্মিনাল ভেলোসিটির মান কিন্তু শূন্য হয়ে যাবে। তৃতীয়ত আমার যদি সিগমা যদি রো এর থেকে বড় হয়ে যায়, সিগমা রো এর থেকে বড় হয়, এক্ষেত্রে দেখতে পেলাম আমার বস্তু নিচের দিকে নামছে, এক্ষেত্রে নামবে না। এক্ষেত্রে কি হবে, যে আমার এই রো মাইনাস সিগমা, যেহেতু এখানে সিগমা বড় সেক্ষেত্রে রো মাইনাস সিগমার মান কিন্তু হবে ঋণাত্মক, অর্থাৎ ভি হবে ঋণাত্মক। আগে যদি ভি এদিকে যে পজিটিভ ধরেছি আমি, তাহলে এই ক্ষেত্রে বেগ উপর দিকে হবে, অর্থাৎ বস্তু উপর দিকে যাবে। যেমন তোমার জলের মধ্যে যদি আমরা একটা বায়ুর একটা বুদবুদ রেখে দিই, সেই বুদবুদের ঘনত্ব জলের থেকে কম, সেক্ষেত্রে এই বুদবুদ আস্তে আস্তে উপরে উঠবে। তারপরে দেখতে পাচ্ছ যে আমার ব্যাসার্ধ বা পদার্থ যদি আমরা ধ্রুবক ধরে নিই তাহলে সান্দ্র মাধ্যম, যে মাধ্যম যত সান্দ্র হবে তার মধ্যে টার্মিনাল ভেলোসিটির মান তত কম হবে। সান্দ্রতাঙ্ক বেশি হলে গেলে বেগের মান কম হবে। আরেকটা কি হলো, যে বেগ আমার এই ব্যাসার্ধের সঙ্গে আমার ব্যাসার্ধের বর্গের সঙ্গে কিন্তু সমানুপাতিক হচ্ছে, অর্থাৎ বস্তুর আকার যত বড় হবে তত কিন্তু টার্মিনাল ভেলোসিটির মান বেশি হবে।
বোঝা গেল? তাহলে বেগ যে আমরা দেখতে পেলাম, প্রান্তীয় বেগ ব্যাসার্ধের উপর নির্ভরশীল। বস্তুর ব্যাসার্ধ যত বেশি হবে তত প্রান্তীয় বেগের মান বেশি হবে। আমার সান্দ্রতাঙ্ক, মাধ্যমের সান্দ্রতাঙ্ক বেশি হয়ে গেলে বেগের মান বেশি হবে, সান্দ্রতাঙ্ক কম হলে গেলে বেগের মান বেশি হবে। এই সমীকরণটা তোমরা প্র্যাকটিস করবে এবং এই জায়গাগুলো বোঝার চেষ্টা করবে যে আমার টার্মিনাল ভেলোসিটি বা প্রান্তীয় বেগ কি কি বিষয়ের উপর নির্ভর করে এবং কিভাবে নির্ভর করে, এটা তোমরা বুঝে বুঝে প্র্যাকটিস করবে। এবার হচ্ছে তোমার তরল প্রবাহের হার ও তার রাশিমালা। তরল প্রবাহের হার, আমার একটা ছোটবেলায় আমরা কি শিখেছি যে একটা নল দিয়ে জল পড়ছে, ট্যাপ দিয়ে আমার জল পড়ছে, এর মাপার প্রক্রিয়া তোমার ক্লাস 9-এ শিখেছিলে। কি হবে যে আমার এখানে একটা পাত্র ধরে নিলাম, একটা মাপনি চোং, ট্যাপ চালু করে দিলাম, স্টপওয়াচ চালু করে দিলাম এবং এর জল ধরা শুরু করা হলো। তাহলে কিউ পরিমাণ জল মনে করো টি সময়ে, এখানে আমরা ধরলাম সুইচ অফ করে দিলাম, স্টপওয়াচ অফ করে দিলাম। তাহলে টি সময়ে যদি কিউ পরিমাণ জল যদি এতে ধরে, তাহলে আমরা তরল প্রবাহের হার আমরা কি দেখেছিলাম, কিউ বাই টি, এইভাবে আমরা করেছিলাম। মানে তরল প্রবাহের হার কিউ বাই টি, মানে তরলের পরিমাণটা আমরা লিটারে ভেবেছিলাম বা মিটার কিউব পার সেকেন্ড, এইভাবে কিন্তু ভেবেছিলাম। এখন আমরা একটু অন্যভাবে বের করার চেষ্টা করছি যে তোমার তরল প্রবাহের হার। দেখো যে আমার একটা জলের পাইপ নেওয়া হলো এমন ভাবে, বা তরলের পাইপের তরল প্রবাহিত হবে। মনে করো এই পাইপের মধ্য দিয়ে তরলের বেগ হচ্ছে ভি, তরলের বেগ ভি। ভি মানে কি, যে তরলটি 1 সেকেন্ডে এই ভি দূরত্ব যাবে, এখান থেকে এখান পর্যন্ত 1 সেকেন্ডে এই ভি দূরত্ব যাবে। এখন এই তরলের প্রবাহের জন্য এই যে প্রস্থচ্ছেদ, মনে করো তরল যে পাইপটা নিয়েছি আমরা তার প্রস্থচ্ছেদ হচ্ছে আলফা। তাহলে এই 1 সেকেন্ডে তরল এই ভি দৈর্ঘ্যের চোঙের জায়গা দখল করবে। অর্থাৎ যে আয়তনের তরল 1 সেকেন্ডে এই পাইপের মধ্যে দিয়ে যাবে, তা আমরা বলতে পারি যে 1 সেকেন্ডে বা একক সময়ে বলতে পারি, একক সময়ে প্রবাহিত তরলের হার, সেটা হবে তোমার আলফা ইন্টু ভি। তো এত আয়তনের তরল আমার প্রবাহিত হবে। এখন একক সময় কত ভরের যদি আমরা তরল প্রবাহিত বের করতে চাই, একক সময়ে প্রবাহিত তরলের ভর যদি আমরা বলি, ভর, সেটা তোমরা আলফা ভি তরলের ঘনত্ব দিয়ে গুণ করব। তাহলে তরল প্রবাহের হার আমরা কি পেলাম, আলফা ইন্টু ভি, বা এটা হচ্ছে তোমার 1 সেকেন্ডে কত আয়তনের তরল যাচ্ছে আমরা সেটা বের করতে পারবো। আর 1 সেকেন্ডে যদি এটাকে আমরা ঘনত্ব দিয়ে গুণ করে দিই, তাহলে কতটা ভরের যাবে, আলফা ভি রো, এটা আমরা গ্রাম পার সেকেন্ড বলতে পারি। 1 সেকেন্ডে কতটা তরল প্রবাহিত হলো এটা কিলোতেও আমরা প্রকাশ করতে পারি, আলফা ভি রো। তাহলে এই যে তরল প্রবাহের রাশিমালা বা তরল প্রবাহের হার, বা 1 সেকেন্ডে কতটা তরল প্রবাহিত হয় সেটা আমরা বুঝতে পারলাম। 1 সেকেন্ডে প্রবাহিত হবে তোমার আলফা ইন্টু ভি আয়তনের তরল, বা আলফা ইন্টু ভি ইন্টু রো ভরের তরল প্রবাহিত হবে 1 সেকেন্ডে। এটা হচ্ছে তরল প্রবাহের হার। এবারে দেখো ধারাবাহিকতার সমীকরণ। ধারাবাহিকতার সমীকরণটা আমরা এবারে একটু প্রমাণ করার চেষ্টা করব। এই ধারাবাহিকতার সমীকরণ কাকে বলে, যে আমার যে অসংনম্য তরলের মধ্য দিয়ে, অসংনম্য অর্থাৎ যে তরলকে আমরা চাপ প্রয়োগ করে আয়তনে সংকুচিত করতে পারি না তাকে বলা হয় অসংনম্য। অসংনম্য তরলে ধারারেখা বা শান্ত প্রবাহ, ধারারেখ প্রবাহ বজায় থাকলে কি হবে, যে প্রতিটি বিন্দুতে, কোথায়,
না তো ধারারেখার। ধারারেখার প্রতিটি বিন্দুতে তরল প্রবাহের হার ধ্রুবক থাকবে। এটাকে বলা হচ্ছে তোমার ধারাবাহিকতার সমীকরণ। তো সমীকরণটা আমরা একটু বের করে ফেলি। মনে করো এরকম একটা পাইপ নিলাম আমরা, মনে করো এরকম একটা পাইপ নিয়েছি, যে এই পাইপে আমার এইভাবে তোমার তরল প্রবাহিত হচ্ছে। দেখো এখন এই প্রান্তের ক্ষেত্রফলটাকে যদি আমরা α1 ধরি, আর এখানে যদি তরলের বেগ ধরি আমরা v1, এবং এই প্রান্তে যেখানে তরলটা বেরিয়ে যাচ্ছে এখানকার প্রস্থচ্ছেদ যদি আমরা α2 ধরি এবং বেগ যদি v2 ধরি, তাহলে আমার প্রথম প্রান্তে আমার তরল প্রবাহের মান, সেটা আমরা দেখলাম একটু আগেই, যে α1 v1 ইন্টু ρ1। যদি মনে করি তরলটার এখানে ঘনত্ব ρ1, তাহলে একক সময়ে কতটা ভরের তরল এখান দিয়ে মানে প্রথম প্রান্ত দিয়ে অতিক্রম হলো সেটা আমরা বের করলাম। এইবার এই প্রান্তে আমার দ্বিতীয় প্রান্তে কত হবে? দ্বিতীয় প্রান্তে তোমার তরল প্রবাহের হার হবে তোমার α2 v2 ρ2। তাহলে 1 সেকেন্ডে আমার প্রথম প্রান্ত ও দ্বিতীয় প্রান্ত দিয়ে কত তরলের ভর, কত ভরের তরল বের হচ্ছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পেলাম। এবার এখানে কিন্তু যত তরল ঢুকছে 1 সেকেন্ডে কিন্তু ঠিক ততটাই তরল কিন্তু এখানে বেরোবে। তাহলে দেখো আমরা এই দুটো সমীকরণ সমান যদি করে দিই, α1 v1 ρ1 α2 v2 ρ2। এখন দেখো এই তরল এই প্রান্তে ঢুকে এই প্রান্তে বেরোচ্ছে, এই তরল যদি একই হয় তাহলে ঘনত্ব কিন্তু আমার কিন্তু একই হবে। তরলের ঘনত্ব কিন্তু প্রবাহের পরে কিন্তু চেঞ্জ হয় না, একই থাকে। ρ1 সমান ρ2 যদি ধরি তাহলে আমার এখানে কি দাঁড়াবে, যে α1 v1 সমান α2 v2 বলতে পারি। এইবার দেখো আমার α1 v1 আর α1 v2 যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি α ইন্টু v সমান হচ্ছে ধ্রুবক। তাহলে এটাই হচ্ছে তোমার ধারাবাহিকতার সমীকরণ। তাহলে ধারাবাহিকতার সমীকরণ আমরা কি দেখতে পাচ্ছি, যে আমার এই যে ধ্রুবক মানে ভি সমানুপাতি, এখান থেকে আমরা বলতে পারি, কমেন্ট করতে পারি ভি সমানুপাতি 1/α। তাহলে দেখো তরলের বেগ, কোনো পাইপের মধ্যে যে তরলের বেগ তার প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক, অর্থাৎ প্রস্থচ্ছেদ যখন বড় হয়ে যাবে তখন তরল ধীরে ধীরে বা আস্তে আস্তে গতিশীল হবে, আর প্রস্থচ্ছেদ যখন আমার খুব ছোট হয়ে যাবে তখন তরল কিন্তু খুব বেগে স্পিডে বেরিয়ে আসবে। আমরা কোথায় দেখেছি এইসব প্রয়োগ? যেমন গাড়ি ধোয়ার ক্ষেত্রে, যে আমরা পাইপ দিয়ে আমরা গাড়ি ধোই, সে পাইপের মুখটা এত ছোট বা ছিদ্র এত ছোট যে তার প্রস্থচ্ছেদ আমরা খুব ছোট ভাবতে পারি, এবং সেখানে দেখি যে প্রচন্ড বেগে তোমার জল বেরিয়ে আসে, জলের ধারা বেরিয়ে আসে, যা দিয়ে কিন্তু সহজেই কিন্তু আমরা গাড়ি ধুতে পারি। বা কোনো একটা পাইপকে তুমি চাপ দাও, যে বেগে চলছিল, চাপ দেওয়ার ফলে কি হবে, ক্ষেত্রফলটা তোমার ছোট হয়ে যাবে। ক্ষেত্রফল ছোট হয়ে যাওয়ার কারণে এই কিন্তু বেগ কিন্তু বেড়ে যাবে। তো এই ধারাবাহিকতা সমীকরণ থেকে আমরা অনেক ঘটনারই ব্যাখ্যা দিতে পারি। এইবারে আমরা দেখব শান্ত প্রবাহের ক্ষেত্রে শক্তি, প্রবাহীর শক্তি। যে আমার একটা তরল যখন শান্তভাবে প্রবাহিত হবে মোটামুটি একটা ভূপৃষ্ঠ থেকে h উচ্চতা দিয়ে, তখন তার 3 ধরনের শক্তি থাকে। কি কি 3 ধরনের শক্তি? যে শান্ত প্রবাহের প্রবাহীর শক্তি, 3 ধরনের থাকে। কি কি? 1 নম্বর হচ্ছে তোমার গতি শক্তি, 2 নম্বর তোমার হচ্ছে স্থিতি শক্তি, এবং 3 নম্বর হচ্ছে তোমার চাপ শক্তি। আবার কোন তরল, মনে করো m ভরের তরল, এখান থেকে ভি বেগে যদি গতিশীল হয়, m ভরের তরল যদি আমার ভি বেগে গতিশীল হয়, তাহলে তার গতিশক্তি কত হবে? E কে কাইনেটিক এনার্জি আমরা বলতে পারি 12 mv²। m ভরের তরল ভি বেগে গতিশীল হলে
আমরা বলতে পারি তার গতিশক্তি হচ্ছে হাফ এমভি স্কোয়ার। তাহলে একক আয়তনে গতিশক্তি কত হবে? একক আয়তনে গতিশক্তি আমরা এটাকে আয়তন দিয়ে ভাগ করে দেবো, হাফ এম বাই ভি ইন্টু ভি স্কোয়ার। এখন এই যে এম বাই ভি মানে একক আয়তনে যতটা ভর থাকে তাকে আমরা বলি ঘনত্ব, তাহলে এটা রো ভি স্কোয়ার হয়ে গেল। তাহলে একক আয়তনে আবার গতিশক্তি হচ্ছে তোমার হাফ রো ভি স্কোয়ার। কখন? যখন প্রবাহ শান্ত থাকে তখন তরলের বা প্রবাহের আমার গতিশক্তি হচ্ছে হাফ রো ভি স্কোয়ার, সেটা একক আয়তনে। এবারে মনে করো এই তরলটা এইচ উচ্চতা দিয়ে বয়ে চলেছে, এই উচ্চতার জন্য এর মধ্যে যে স্থিতিশক্তি জমা থাকে তার পরিমাণ হচ্ছে আমরা জানি স্থিতিশক্তি কতটা, সেটা তোমার mgh পরিমাণ। যে এম ভরের বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে এইচ উচ্চতায় তুলতে যে কার্য করা হয় তাকে অভিকর্ষীয় স্থিতিশক্তি বলে, আমরা পড়েছিলাম। সেখান থেকে আমরা স্থিতিশক্তি বলতে পারি mgh। তাহলে একক আয়তনে, এর যদি আয়তন দিয়ে ভাগ করে দিই, একক আয়তনে তোমার স্থিতিশক্তি কি হবে? একক আয়তনে স্থিতিশক্তি হবে তোমার mgh বাই আয়তন। তাহলে এই একইভাবে এম বাই ভি অর্থাৎ একক আয়তন ভরকে আমরা ঘনত্ব বলতে পারি রো জি এইচ। তাহলে এটা হচ্ছে তোমার স্থিতিশক্তি। স্থিতিশক্তির পরিমাণ দেখলাম mgh, আয়তন দিয়ে ভাগ করে একক আয়তনে স্থিতিশক্তি বের করে রাখলাম। এখানে একক আয়তনে আমরা গতিশক্তি পেয়েছি। এইবার চাপ শক্তিটা কি? যে আমার কোন একটা পাত্রে যদি আমার কিছু তরল রাখি তাহলে এই তরল চাপের জন্য এর মধ্যে কিছু শক্তি জমা থাকে এবং এই শক্তি দরুন ও কিছু কার্যও করতে পারে। তো মনে করো আমরা এই জায়গাতে অর্থাৎ এইচ গভীরতায়, মানে এখানে তরল নেওয়া হয়েছে, এই এইচ গভীরতায় আমরা একটা ছিদ্র করেছি, চোঙাকৃতি ছিদ্র, এবং এই চোঙাকৃতি ছিদ্রের মধ্যে দিয়ে একটা পিস্টন নিয়েছি। মনে করো পিস্টন, চোঙাকৃতি এই যে ছিদ্রটা নিলাম, এখানে আমরা একটা পিস্টন নিয়েছি মনে করো, যার ক্ষেত্রফল হচ্ছে তোমার, পিস্টনের ক্ষেত্রফল আমরা ধরছি আমরা এই ক্ষেত্রফল ধরছি। এখন এই এইচ গভীরতায় যদি আমার চাপ পি ক্রিয়া করে তাহলে এই পিস্টনের উপরে বল কত ক্রিয়া করবে? তোমার চাপ হচ্ছে তোমার পি এবং বল হচ্ছে কত? এই ক্ষেত্রফল হচ্ছে এ। তাহলে তোমার চাপকে ক্ষেত্রফল দিয়ে আমরা গুণ করে আমরা বল পেয়ে যাব এফ। এখন এই এফ বলের প্রয়োগে আমরা যদি ভেতর দিকে এই পিস্টনটাকে ক্ষুদ্র দূরত্ব এক্স পরিমাণ সরাই তাহলে কৃতকার্য কত হবে? কৃতকার্য হবে তোমার এফ ইন্টু এক্স। তাহলে এই কৃতকার্যের মান, এফ এর মানটা আমরা বসিয়ে দিই, এ পি এফ এর মান ইন্টু এক্স, এফ ইন্টু এক্স, এফ এর মান পি ইন্টু এ ইন্টু এক্স। তাহলে এই যে কার্য করলাম আমরা, এই কার্যটা এখানে চাপ শক্তি হিসেবে জমা থাকবে। এই কার্যটাকে আমরা বলতে পারি পি ইন্টু এই যে ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য বা ভূমির ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য, বা এটা আয়তন বলতে পারি, পিভি পরিমাণ কার্য এখানে শক্তির উপরে জমা থাকে। তাহলে একক আয়তনে চাপ শক্তি কত হবে? তাহলে চাপ শক্তি হচ্ছে তোমার পিভি। তাহলে একক আয়তনে চাপ শক্তি কত হবে? একক আয়তনে চাপ শক্তি হবে তোমার পিভি বাই ভি সমান হচ্ছে তোমার পি। তাহলে দেখো আমরা শান্ত প্রবাহের জন্য প্রবাহের যে তিন প্রকার শক্তি আমরা দেখতে পেলাম, গতিশক্তি, স্থিতিশক্তি এবং চাপ শক্তি। তো গতিশক্তির মান কত পেলাম? এটা একক আয়তনে গতিশক্তি হলো হাফ রো ভি স্কোয়ার, একক আয়তনে স্থিতিশক্তি হাফ রো জি এইচ, এবং একক আয়তনে তোমার চাপ শক্তি হচ্ছে তোমার পি। তো এই তিন প্রকার শক্তি কিন্তু বিরাজ করে শান্ত প্রবাহের মোট শক্তি। এবার দেখো এই যে শক্তিগুলো আমরা জানলাম, এই শক্তিগুলো দিয়েই বিজ্ঞানী বার্নৌলি তার উপপাদ্য দিয়েছেন। তো বার্নৌলির উপপাদ্য কি? যে বার্নৌলির উপপাদ্য হচ্ছে বার্নৌলির উপপাদ্য, বার্নৌলি
উপপাদ্য। কি বলছেন উনি? তোমরা ক্লাস 9-এ শিখেছিলেন যে এই যে আমরা পড়লাম যে শান্ত প্রবাহের ক্ষেত্রে প্রবাহে আমরা অসংনমী বলি, অসংনমী প্রবাহীর ক্ষেত্রে তোমার প্রবাহীর একক আয়তনে তোমার গতিশক্তি, চাপ শক্তি, স্থিতিশক্তি, এই তিনের সমষ্টি কি হবে? ধ্রুবক হবে। এটাই হচ্ছে তোমার বার্নৌলির উপপাদ্যের বিবৃতি। তাহলে এর গাণিতিক রূপ আমরা দেখি, যে গাণিতিক রূপ বার্নৌলির উপপাদ্যের গাণিতিক রূপ হচ্ছে তোমার যে এই যে একক আয়তনে গতিশক্তি অর্থাৎ হাফ রো ভি স্কয়ার প্লাস একক আয়তনে স্থিতিশক্তি রো জি এইচ প্লাস একক আয়তনে চাপ শক্তি পি, এই তিনটে সমষ্টি হবে তোমার ধ্রুবক। বোঝা গেল? এখন এইটাকে আমরা যদি উভয় পক্ষকে যদি এই রো এবং জি একটা নির্দিষ্ট তরলের ক্ষেত্রে রো এবং জি দিয়ে যদি ডিভাইড করে দিই, তাহলে এটা আমরা পেয়ে যাবো ভি স্কয়ার বাই 2g প্লাস এইচ প্লাস পি বাই রো জি। ধ্রুবককে আমরা রোটা একটা নির্দিষ্ট তরলের ক্ষেত্রে যদি ধরি, তাহলে রোটাও ধ্রুবক এবং সেখানে অভিকর্ষ ত্বরণ ধ্রুবক। তাহলে ধ্রুবক দিয়ে বিভাজিত করলে গেলে আরো একটি আমরা ধ্রুবক পাবো। তাহলে এই যে ভি স্কয়ার বাই 2g পেলাম, এটাকে বলা হয় তোমার বেগ শীর্ষ। এটাকে কি বলা হয়? এটা বলা হয় উচ্চতা শীর্ষ। আর এই পি ভাগ রোজি এটাকে বলা হয় তোমার চাপ শীর্ষ। এই তিনের সমষ্টি হচ্ছে ধ্রুবক। এটাও বার্নৌলির উপপাদ্যের বিকল্প বিবৃতি। তাহলে আমরা বলতে পারি বার্নৌলির উপপাদ্য আমরা শান্ত প্রবাহে যদি অসংনমী প্রবাহ হয়, শান্ত প্রবাহে অসংনমী প্রবাহীর ক্ষেত্রে প্রবাহীর একক আয়তনে মোট গতিশক্তি, চাপ শক্তি এবং স্থিতি শক্তির সমষ্টি সর্বদা ধ্রুবক হবে। অথবা আমরা এই আকারেও বলতে পারি যে আমরা অসংনমী শান্ত প্রবাহের ক্ষেত্রে প্রবাহীর ক্ষেত্রে তোমার মোট বেগ শীর্ষ, উচ্চতা শীর্ষ এবং চাপ শীর্ষ সমষ্টি আমার ধ্রুবক হবে। তো এই হলো তোমার বার্নৌলি উপপাদ্য। এই বার্নৌলি উপপাদ্যের প্রয়োগ আমাদের কিছু আছে, এখান থেকে আমরা প্রয়োগ দেখব কিছু। আচ্ছা, বার্নৌলির উপপাদ্যের যে প্রয়োগ সেটা বোঝার আগে আমরা একটু দেখি। 1 নম্বর দেখো যে ঝড়ের সময় কি হয়? তোমার ঘর বাড়ি উড়ে যায় বা ঘরের টিনের ছাউনি যদি থাকে, টিনের ছাউনি উড়ে যায়। কিরকম? যে আমার মনে করো যে এটা আমার একটা টিনের ছাউনি রয়েছে, আর উপর দিয়ে মনে করো প্রচন্ড ঝড় বইছে। তাহলে বার্নৌলির উপপাদ্য আমরা কি দেখলাম? বার্নৌলির উপপাদ্য দেখলাম যে তোমার বেগ শীর্ষ, তারপরে তোমার উচ্চতা শীর্ষ এবং চাপ শীর্ষ এর সমষ্টি হচ্ছে ধ্রুবক। এখন এখানে এবং এখানে দুই জায়গার ক্ষেত্রে দেখো যে এখানে ঘরের ভেতরে বাতাসের বেগ শূন্য। বেগ যদি শূন্য হয় তাহলে তিনটির সমষ্টি, এখানে উচ্চতাটা আমরা খুব কাছাকাছি ধরছি একটা জায়গায়, তো এখানে যদি আমার বেগ কমে যায় তাহলে কিন্তু চাপ কিন্তু বাড়বে। আবার যেখানে বেগ বেশি, আমার উচ্চতা যদি স্থির ধরে নিই, ধ্রুবক ধরে নিই, তাহলে বেগ বাড়লে গেলে তোমার চাপ কমবে, আর চাপ বাড়লে গেলে বেগ কমবে। তাহলে এখানে যখন প্রচন্ড বেগে চালের উপর দিয়ে ঝড় বয়ে যাবে, তখন এই স্থানে বায়ুর চাপ কিন্তু খুব কমে যাবে, চাপের মান খুব কম থাকবে। বিপরীত ক্রমে আমার এই ঘরের ভেতরে যেহেতু বাতাস প্রবাহিত হচ্ছে না, বাতাসের বেগ শূন্য, সেখানে চাপ কিন্তু বেশি। তাহলে এখানে প্রচন্ড ঝড়ের জন্য চাপ কম চাপ
আর এখানে হচ্ছে তোমার বেশি চাপ। এই চাপ কম বেশির জন্য কি হবে, বাতাস কি করবে, এই টিনের চালটাকে চাপ দিয়ে ঝড়ের মুখে তুলে ধরবে। এই ঝড়ের মুখে তুলে দেওয়ার ফলে কি হবে, টিন কিন্তু উড়ে চলে যাবে। ওই জন্য প্রচন্ড ঝড়ের সময় দেখা যায় যে তোমার টিনের চাল অনেক ক্ষেত্রে উড়ে চলে যায়। 2 নম্বর দেখো, 2 নম্বর প্রয়োগ আমরা দেখব, সেটা হচ্ছে তোমার যে দ্রুতগামী ট্রেনের কাছাকাছি দাঁড়ানো বিপদজনক। এটাও আমরা কিন্তু বার্নৌলির উপপাদ্য থেকে ব্যাখ্যা দিতে পারি। কিরকম, যে মনে করো এটা একটা প্ল্যাটফর্ম, এখানে এক ব্যক্তি মনে করো তোমার দাঁড়িয়ে আছে, এখন এখান দিয়ে যদি প্রচন্ড বেগে একটি ট্রেন গতিশীল হয়, তাহলে কি হবে, এই বাতাসের সঙ্গে এর সঙ্গে লেগে থাকা তোমার বাতাসও কিন্তু প্রচন্ড বেগে প্রবাহিত হবে। তাহলে বাতাসের বেগ যদি বেড়ে যায়, তাহলে এই স্থানটাতে কি হবে, চাপ খুব কমে যাবে। আর যেখানে বাতাসের প্রবাহ নেই, অর্থাৎ লোকটার পেছন দিকে, এই জায়গাটাই তোমার চাপ কিন্তু খুব বেশি হবে, এখানে চাপ কম। তাহলে কি হবে, আমার চাপের পার্থক্যের জন্য এই দিকের বাতাস এদিকে ধাক্কা দেবে, তখন ব্যক্তি ধাক্কা খেয়ে ট্রেনের সামনে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। এই দুর্ঘটনা ঘটার কারণেই যখন কোনো গতিশীল ট্রেন প্ল্যাটফর্ম দিয়ে যাবে, যাত্রীদেরকে কি বলা হয়, নিরাপদ দূরত্বে সরে দাঁড়াতে। 3 নম্বর হচ্ছে তোমার স্প্রেয়ার কি করে কার্য করে, স্প্রেয়ারের কার্য। স্প্রেয়ার কিভাবে কাজ করে না, তো আমার এখানে একটা বোতল থাকে, এই বোতলে কি করা হয়, একটা পাইপ ঢোকানো থাকে, স্ট্র পাইপ ঢোকানো থাকে। এইবার এইখানে কি হয়, যে তোমার এই হ্যান্ডেলটা দিয়ে আমরা কিন্তু চাপ প্রয়োগ করি। চাপ প্রয়োগ করলে কি হবে, এখানে জল আমার ভর্তি থাকবে এবং এই পাইপ দিয়ে জল কিন্তু এখানে এসে থাকবে। সে আমরা এতে শিখবো, তোমার কৌশিকতা শিখবো, যে কৌশিকতা মানে জল কিছু এনে এসে উঠে থাকবে। এইবার যখন আমরা এদিকে আমরা প্রেস করব, তখন কি হবে, এই প্রেসারের জন্য এখানে প্রচন্ড বেগে কিন্তু বাতাস ধাক্কা খাবে। প্রচন্ড বেগে যখন বাতাস ধাক্কা খাবে, তখন এই স্থানটায় বাতাসের বেগ যেহেতু বেশি, বার্নৌলির উপপাদ্যের মতে আমরা কি দেখলাম, v²/2g প্লাস h প্লাস p বাই রো জি সমান ধ্রুবক। এখন এই বেগ যদি খুব বেশি হয়ে যায়, এই চাপ কিন্তু কমে যাবে। চাপ প্রচন্ড কম হওয়ার জন্য কি হবে, তখন কিন্তু এই পাত্রের ভেতরে কিন্তু বায়ুর চাপ কম হবে না, বেশি হবে। সেক্ষেত্রে কি হবে, এই বেশি চাপের জন্য এখান দিয়ে কি হবে, জলটা এই যে বাতাস তার মুখে এসে পড়বে। এই মুখে এসে পড়াতে কি হবে, প্রচন্ড বেগে পড়ে এই জলের বিন্দুগুলো গুঁড়ো গুঁড়ো আকারে তোমার কি হবে, চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এইভাবে আমার একটা স্প্রেয়ার কাজ করে। আবার এই স্প্রেয়ারে আমরা যদি এখন টেপি, চাপ প্রয়োগ করি, তখন এখানে প্রচন্ড বেগে বাতাস বেরিয়ে যায়। প্রচন্ড বেগে বাতাস বেরোনোর ফলে কি হবে, এখানে চাপ কম হবে। এখানে চাপ কম কিন্তু ভেতরে চাপ বেশি, সেই ভেতরে চাপের জন্য এখানে তোমার জলের ফোঁটা উপরে উঠে আসে এবং সেই ফোঁটা প্রচন্ড বাতাসে তোড়ে বিন্দু বিন্দু আকারে চারিদিকে ছড়িয়ে পড়ে। তোমার এইভাবে কিন্তু তোমার স্প্রেয়ার কাজ করে। এবারে চলে আসছি আমরা আরো একটি প্রয়োগে, বার্নৌলির উপপাদ্যের 4 নম্বর প্রয়োগে চলে আসছি, যে টরিসেলির সূত্র। কিরকম, টরিসেলি কি বলেছিলেন, যে আমার এরকম একটা আবদ্ধ পাত্রে উনি তরল নিয়েছেন এবং এখানে একটা ছিদ্র করা হয়েছে, ছিদ্র মানে ওরিফিস বলা হয়, ওরিফিস ছিদ্র। এইবার এখানে তোমার কিছুটা জল নেওয়া হয়েছে, যেখানে জলের উচ্চতা হচ্ছে তোমার মোট h2,
আর এখানে এই যে ছিদ্রটা না হলো তার উচ্চতা হলো তোমার H1, H1 উচ্চতায় একটা ছিদ্র করা হলো। এখন আমি যদি দেখি এই প্রান্ত এবং তরলের উপরিভাগ দুই জায়গাটা হচ্ছে মুক্ত পৃষ্ঠ। এই মুক্ত পৃষ্ঠে এখানেও বায়ুর চাপ আমরা ধরতে পারি পি, এখানেও বায়ুর চাপ আমরা ধরতে পারি পি। এখন এই দুই জায়গাতে আমার মনে করে এটা একটা বিন্দু এবং এটা একটা বিন্দু, এখানে এ বিন্দু ধরছি, এখানে আমরা বি বিন্দু ধরছি। এ ও বি বিন্দুতে আমরা যদি বার্নৌলির উপপাদ্যটা প্রয়োগ করি তাহলে দেখো এখানে তরল কিন্তু স্থির অবস্থায় আছে, গতিশীল নয়, তাহলে এখানে বেগের মান আমরা 0 ধরছি। তাহলে এ বিন্দুতে আমার বার্নৌলির থিওরি যদি প্রয়োগ করি তাহলে ভি স্কয়ার মানে V1 স্কয়ার লিখি 2G প্লাস H1 প্লাস পি, নিচে আমরা লিখছি রোজি। আবার বি বিন্দুতে যদি আমরা লিখি বার্নৌলির উপপাদ্য, সেক্ষেত্রে হবে তোমার V2 স্কয়ার নিচে 2G প্লাস H2 প্লাস পি বাই রোজি। এখন দেখো এখানে যেহেতু বেগ শূন্য, কাজে এটাকে আমরা শূন্য ধরতে পারি, 0 প্লাস H1 পি ভাগ রোজি। আর এখানে মনে করো জলটা ভি বেগে বেরোচ্ছে, তাহলে এখানে আমরা V2 প্লেসে আমরা ভি বসিয়ে দিচ্ছি, ভি স্কয়ার ভাগ 2G প্লাস H2 প্লাস পি বাই রোজি। এখানে উভয় পক্ষ থেকে চাপের পরিমাণ সমান বলে ক্যান্সেল আউট হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে H1 মাইনাস H2, আচ্ছা আমরা এদিকে এটাকে H1 ধরি, মোট উচ্চতা H1, এইটা আমরা H2 ধরছি। তাহলে H1 মাইনাস H2 সমান আমরা বলতে পারি ভি স্কয়ার বাই 2G। এবং এই উচ্চতার পার্থক্যকে আমরা যদি H ধরে নিই, H মানে H অর্থাৎ H1 মাইনাস H2, তাহলে আমরা লিখব ভি স্কয়ার ইকুয়ালস টু 2GH, বা আমরা কি লিখব ভি ইকুয়ালস টু রুট ওভার 2GH। তাহলে দেখো একটা H উচ্চতার পাত্রে, যেখানে H গভীরতায় তোমার একটা ছিদ্র করা হয়েছে, সেখানে তরল পাত্র থেকে তরলটা যে বেগে বেরিয়ে আসবে তার মান হচ্ছে 2GH। আবার দেখো আমরা দেখেছি যে এই একই উচ্চতা, H উচ্চতা থেকে যদি আমরা কোনো একটা বস্তুকে অবাধে ফেলে দিই বা অবাধে পতনশীল হয়, সেক্ষেত্রে এর বেগ যদি এখানে 0 হয়, এখানে বেগ যদি ভি হয়, এবং এ কতটা দূরত্ব পাড়ি দিচ্ছে, H দূরত্ব পাড়ি দিচ্ছে G অভিকর্ষীয় ত্বরণের প্রভাবে, তাহলে সেক্ষেত্রে আমরা ভি স্কয়ার ইকুয়ালস টু সেই ইউ স্কয়ার প্লাস 2G H সূত্র থেকে আমরা কি পেয়ে যাব, ইউ এর মান 0, ভি স্কয়ার ইকুয়ালস টু 2GH, তাহলে ভি সমান হয়ে গেল তোমার 2GH। তাহলে দেখো H উচ্চতা থেকে অবাধে যখন একটা বস্তু পড়ে তখন যে বেগ অর্জন করে, একই উচ্চতায় যদি তরল থাকে তাহলে ছিদ্র দিয়ে একই বেগে কিন্তু তরল বেরোবে। এটাই হলো তোমার টরিসেলির উপপাদ্য। তাহলে টরিসেলি কি বলেছেন আমরা লিখে ফেলি। টরিসেলির উপপাদ্য সূত্র বা উপপাদ্য বলি, কি বলছে যে অবাধে পতনশীল বস্তু যে উচ্চতা থেকে পতিত হয়ে, এখানে কিছু উচ্চতা লিখি, কিছু উচ্চতা থেকে পতিত হয়ে যে বেগ লাভ করে একই উচ্চতার তরল স্তম্ভে নিচে মানে নিম্ন বিন্দুতে বলতে পারি, নিম্ন বিন্দুতে তরল একই বেগে প্রবাহিত হবে। এটা হচ্ছে আমার টরিসেলির উপপাদ্য। বোঝা গেল? এটা তোমরা প্র্যাকটিস করবে। আচ্ছা, এরপর কি দেখব? এরপরে হচ্ছে তোমার ভেঞ্চুরিমিটার। ভেঞ্চুরিমিটার কি রকম? ভেঞ্চুরিমিটারের সাহায্যে একটা পাইপের মধ্য দিয়ে কতটা তরল
অতিবাহিত হয় বা প্রবাহিত হয় তা কিন্তু এই যন্ত্রের সাহায্যে মাপা হয়। তো এটাও কিন্তু তোমার বার্নৌলির উপপাদ্যের উপর ভিত্তি করেই প্রতিষ্ঠিত। ভেঞ্চুরিমিটারটা কিরকম দেখতে, যে আমার এরম ভাবে দুটো চোঙাকৃতি পাইপ থাকে, আর তোমার মাঝখানে একটা সরু ছোট চোঙ দ্বারা যুক্ত থাকে। এখন এখানে একটা ছিদ্র থাকে, এখানে একটা ছিদ্র থাকে, যে এখানে তোমার একটা চোঙ ঢোকানো থাকে আর এখানেও একটা চোঙ ঢোকানো থাকে, এবং এই চোঙের মুখগুলো তোমার একই গভীরতায় বা একই লেভেলে রাখা হয়, এবং এইটার ক্ষেত্রফল হচ্ছে α1 আর এটার ক্ষেত্রফল হচ্ছে তোমার α2। এখন এই পাইপের মধ্য দিয়ে যদি জল যায় তখন দেখো এখানে ক্ষেত্রফল ছোট হয়ে যাওয়ার কারণে এখানে কিন্তু বেগ বেশি হবে। বেগ বেশি হওয়ার কারণে এখানে কিন্তু চাপ বেশি হবে। চাপ বেশি হওয়ার কারণে কি হবে, যে এখানে কিছুটা তরল এতটা হাইট অবধি উঠে যাবে। মনে করো এই হাইটটা হচ্ছে তোমার H2। আবার এখানেও যেহেতু কিছুটা বেগ থাকবে বা কিছু চাপ থাকবে, এখানেও কিছুটা তরল এই হাইট অবধি উঠবে। এই হাইটটাকে আমরা ধরছি H1। তাহলে এখানে উচ্চতার পার্থক্য কত? এই উচ্চতার পার্থক্য হচ্ছে তোমার H। তাহলে দেখো এইখানে এটা A বিন্দু বলি আর এটাকে B বিন্দু বলি। এই বিন্দুতে তো তোমার বেগ মনে করো V1 আর এখানে মনে করছি আমরা V2। তাহলে এখানেও যদি আমরা বার্নৌলির উপপাদ্য প্রয়োগ করি, যে আমার এই বিন্দুতে বার্নৌলির উপপাদ্য যদি প্রয়োগ করা হয়, তাহলে যেহেতু এরা একই লেভেলে আছে কাজেই আমরা চাপ উচ্চতা সৃষ্টিটা বাদ দেব। এখানে হচ্ছে তোমার এখানে বেগ হচ্ছে V1 স্কোয়ার ভাগ 2g প্লাস চাপ হচ্ছে তোমার P1 ভাগ ρg, আর তোমার এই বিন্দুতে তোমার বেগটা হয়ে যাচ্ছে তোমার V2 ভাগ 2g প্লাস P2 বাই ρg। এখানে আমরা উচ্চতাটা বাদ দিয়েছি, উচ্চতা শীর্ষটা, কারণ এখানে এই বিন্দু এবং এই বিন্দু একই লেভেলে রয়েছে, ভূপৃষ্ঠ থেকে একই উচ্চতায় রয়েছে। এখন দেখো আমরা কি করি, যে এটা V2 স্কোয়ার হবে V1 স্কোয়ার বাই 2g মাইনাস V2 স্কোয়ার বাই 2g ইকুয়ালস টু P2 মাইনাস P1 ভাগ রো জি লিখতে পারি V2। এই দুই জায়গার যে চাপের পার্থক্য মানে উচ্চতার পার্থক্য হচ্ছে H। এখন এই তরলটা যদি রো ঘনত্বের হয় তাহলে H উচ্চতা পার্থক্যের জন্য যে চাপের পার্থক্য হয়, সে চাপ সমান হচ্ছে তোমার P2 মাইনাস P1 হবে তোমার H রো জি। তো এই H রো জির মান যদি আমরা এখানে বসিয়ে দিই, H রো জি, তাহলে কি হবে, রোজি ক্যান্সেল আউট হয়ে শুধু এখানে H পড়ে থাকবে। তাহলে আবার কি পেলাম, V1 স্কোয়ার মাইনাস V2 স্কোয়ার ইকুয়ালস টু 2gh, আমরা এখানে 1 নম্বর দিয়ে রাখতে পারি। এবারে দেখো আমরা ধারাবাহিকতার সমীকরণে কি দেখেছিলাম, ধারাবাহিকতার সমীকরণে আমরা দেখেছিলাম যে এই দুই বিন্দুতে তরলের ধারাবাহিকতার ক্ষেত্রে লিখতে পারি α1 V1 সমান α2 V2। তাহলে আমরা এখান থেকে V2 মান যদি বের করে নিই তাহলে কি পাবো, α1 বাই α2। আচ্ছা এখানে আমরা V1 এর মান বের করি, একটা মান বের করলেই হবে, V1 α1 V2 α2 থেকে, আর V1 এর মান হচ্ছে তোমার V2 ইন্টু α2 বাই α1। এখানে যদি আমরা মান বসিয়ে দিই তাহলে আমরা কি পাবো, এখানে চলে আসি যে V1 এর জায়গায় আমরা মান বসিয়ে V2 বাই α1 মানে α2 বাই α1 তার স্কোয়ার মাইনাস V2 স্কোয়ার, আমরা এখানে
2gh বলতে পারি। এখান থেকে আমরা v2 স্কোয়ারটা কমন নিয়ে নিই, তাহলে কি হবে আলফা 2 স্কোয়ার আলফা 1 স্কোয়ার মাইনাস 1 2gh। তাহলে v2 স্কোয়ার সমান কি হবে, v2 স্কোয়ার সমান হয়ে যাবে তোমার 2gh বাই আলফা 2 স্কোয়ার মাইনাস আলফা 1 স্কোয়ার বাই আলফা 1 স্কোয়ার, বা লিখতে পারি আলফা 1 স্কোয়ার ইন্টু 2gh বাই আলফা 2 স্কোয়ার মাইনাস আলফা 1 স্কোয়ার। তাহলে এখানে v2 মানটা আমরা পেয়ে যাচ্ছি, v2 মান আমরা পেয়ে যাব v2 ইকুয়ালস টু আলফা 1 রুট ওভার 2gh আলফা 2 স্কোয়ার মাইনাস আলফা 1 স্কোয়ার। হ্যাঁ, এখানে দেখো যে আমার তরল প্রবাহের বেগ, তাহলে আমরা কি পাবো, যে এখানে যদি আমরা আলফা 2 মাল্টিপ্লাই করে দিই, এখানে আলফা 2 মাল্টিপ্লাই হবে, তাহলে আমার তরল প্রবাহের বেগ আমরা হয়ে যাবে ভেঞ্চুরি মিটারের তরল প্রবাহের বেগ, যে ভেঞ্চুরি মিটারে তরল প্রবাহের বেগ আমরা কি করব, এখানে পাচ্ছি আলফা 1 আলফা 2 রুট ওভার 2gh মাইনাস, এখানে আলফা 1টা বড় হবে আলফা 1 স্কোয়ার মাইনাস আলফা 2 স্কোয়ার, মানে এটা আমরা ধনাত্মক ধরবো। তাহলে দেখো আমার একটা ভেঞ্চুরি মিটার যেটার সাহায্যে কোনো পাইপে তরলের বেগের মান নির্ণয় করা হয়, এখানে শুধু যদি উচ্চতার মানটা যদি আমরা জানতে পারি এবং এই দুই জায়গার আলফা 1 এবং আলফা 2 এই মান দুটো যদি আমরা এখানে বসিয়ে দিই, আলফা 1 আলফা 2 আলফা 1 আলফা 2 স্কোয়ার জি এর মান জানি এবং কতটা উচ্চতার মান আমরা এখান থেকে রিডিং থেকে দেখতে পাবো, এখানে তোমার দাগ করা থাকে মার্ক করা থাকে, তাহলে এই মানগুলো বসিয়ে দিলে গেলে কিন্তু আমরা সহজেই এই ভেঞ্চুরি মিটারের মাধ্যমে তরল প্রবাহের বেগ কিন্তু নির্ণয় করতে পারি। আচ্ছা, তো এটা গেল তোমার বার্নৌলি উপপাদ্যের আরো একটি প্রয়োগ। এরপর রয়েছে তোমার পিটট নল, এটাও তোমার এক প্রকারের তরলের বেগ মাপার একটা যন্ত্র। কিরকম, এখানেও তোমার এইভাবে এবং তরল প্রবাহের অভিমুখে তোমার এখানেও তোমার দুটো পাইপ ঢোকানো থাকে, এখানে তোমার তরলটা যখন যাবে তখন এখানে ধাক্কা খায় বাধা খাবে, কাজে এখানে তোমার বেগ শূন্য হয়, এখানে বেগটা তোমার বেশি থাকে, তো বেগ যেহেতু কম এখানে চাপ তোমার বেড়ে যাবে, আমার পাইপের হাইটে এত দূর অব্দি পাইপ, আর এখানে যেহেতু বেগ বেশি এখানে চাপ কম, এখানেও তোমার চাপের পার্থক্য বের করা হয়, এইচ নির্ণয় করা হয় চাপের পার্থক্যের সাহায্যে। এবার এখানেও তোমার এই ভি এর মান আমরা বার্নৌলির উপপাদ্য থেকে বের করতে পারি রুট ওভার 2gh। এখন এই যে পাইপটা এর প্রস্থচ্ছেদ যদি আমার প্রদত্ত থাকে আলফা, তাহলে আলফা ইন্টু ভি করে মানে আলফা ইন্টু রুট ওভার 2gh করে আমরা এই পিটট নলের মধ্যেও কতটা তরল প্রবাহিত হচ্ছে কি হারে সেটা কিন্তু আমরা এই সমীকরণ থেকে পেয়ে যাব। তারপরে দেখো যে উদস্থৈতিক চাপের রাশিমালা, আমরা উদস্থিতিবিদ্যাতে যদি আমাদের সিলেবাসে উদস্থিতিবিদ্যা নেই, কিন্তু আমরা এই বার্নৌলি উপপাদ্য প্রয়োগে আমরা কিন্তু এখানে উদস্থৈতিক চাপের রাশিমালা কিন্তু বের করতে পারি। কিরকম, যে মনে করো এখানে এইচ উচ্চতা তরল নেওয়া হয়েছে, এটা মনে করো এইচ উচ্চতা তরল, এখানে আমরা উদস্থৈতিক চাপ নির্ণয় করতে চাই, তো এখানে বার্নৌলির উপপাদ্যের সাহায্যে আমরা যদি প্রথম বিন্দুতে এটা এ বিন্দু মনে করি আর এটা এইচ গভীরতায় বি বিন্দু মনে করি, তো এ বিন্দুতে আমার বেগ হচ্ছে 0/2g, আমার সেই সূত্র v1 স্কয়ার ভাগ 2g প্লাস এইচ, মানে এখানে এইচ লিখি, আচ্ছা এইচ1 লিখি, পি ভাগ রো জি p1, আর এখানে দ্বিতীয় বিন্দু লিখবো ভি স্কয়ার 2g প্লাস h2 প্লাস p2 বাই রো জি। এটা এ বিন্দুর ক্ষেত্রে, এটা বি বিন্দুর ক্ষেত্রে। এখন দেখো এই এ বিন্দুর হাইট আমরা ধরে নিচ্ছি h1 আর এই বি বিন্দুর হাইট ধরে নিচ্ছি আমরা h2, তাহলে এই h ইকুয়ালস টু হবে তোমার h1 মাইনাস h2। এখন দেখো
আমার এই এ বিন্দুতে যেহেতু তরল স্থির অবস্থায় আছে, কাজেই এখানে আমার বেগটা আমরা শূন্য বসিয়ে দিচ্ছি, উচ্চতা হচ্ছে h1, আর এখানে চাপটা হচ্ছে তোমার, এখানে তোমার বায়ুর চাপ p এবং এর শুধু বায়ুর চাপ p আছে মনে করো, এই বিন্দুতে বায়ুর চাপ শুধু p ক্রিয়া করছে, p রো জি। এদিকে আমার এই বি বিন্দুতে এখানেও কিন্তু তরল কিন্তু আমার স্থির অবস্থায় আছে, তাহলে এখানেও আমরা কিন্তু ভি স্কয়ার যাতে 0 লিখতে পারি বা 0 লিখতে পারি বাই 2g। আর এখানে উচ্চতা হচ্ছে তোমার ধরেছি আমরা h2, আর এখানে চাপ হচ্ছে তোমার বায়ুর চাপ প্লাস তরলের চাপ। তো বায়ুর চাপ হচ্ছে ক্যাপিটাল পি ধরছি, আর তরলের চাপ ধরছি আমরা স্মল পি বাই রো জি। এখন দেখো এটা আমরা শূন্য ধরতে পারি। এখন আমরা h1 মাইনাস h2 একদিকে নিয়ে চলে এলাম, প্লাস পি বাই রো জি থাকলো। এখানে দেখো h2 নিয়ে চলে এসে ওইদিকে, পি কে আমরা রোজি দিয়ে ভাগ করতে পারি, প্লাস স্মল পি কেও আমরা রোজি দিয়ে ডিভাইড করতে পারি। এর বোথ সাইড থেকে আমরা কিন্তু পি বাই রোজি ক্যান্সেল আউট করে দিচ্ছি। এখন এই h1 মাইনাস h2 এটাকে আমরা h ধরেছি। তাহলে দেখো তরলের চাপ পি সমান আমার কি চলে এলো, h রো জি। তাহলে কোনো স্থির তরলের আমার h গভীরতায় যদি তরলের ঘনত্ব রো হয়, তাহলে সেই তরলের h গভীরতায় চাপের মান হবে তোমার পি সমান h রো জি। এটা আমার উদস্থৈতিক চাপের রাশিমালা, যেটা আমার উদস্থিতি বিদ্যায় ছিল, এটা আমরা কিন্তু বার্নৌলির উপপাদ্যের সাহায্যে কিন্তু নির্ণয় করতে পারি এবং নির্ণয় করলাম, যেটা বার্নৌলির থিওরির প্রয়োগে আমরা পেলাম। তো বার্নৌলির উপপাদ্য আমরা দেখলাম, বার্নৌলির উপপাদ্য বুঝলাম, বার্নৌলির উপপাদ্যের সাহায্যে যে প্রয়োগগুলো দেখলাম আমরা, যে তোমার অনেক প্রয়োগই করা যায়। দেখলাম প্রচণ্ড ঝড়ে তোমার টিনের চাল উড়ে যায়, দেখলাম দ্রুতগামী কোনো যানবাহনের পাশে দাঁড়ানো ঠিক নয়, নিরাপদ নয়। দেখলাম আমরা পেঞ্চুরিমিটারের কার্য, আমরা দেখলাম পিটট নল, তা থেকে কী করে বেগ বের করা হয়। তারপরে দেখলাম টরিসেলির উপপাদ্য দেখলাম উদস্থৈতিক তোমার চাপের রাশিমালা। আরও অনেক গল্প আছে, যেমন তোমার মনে করো এটা একটা রাস্তা, রাস্তা দিয়ে সবসময় ধরো গাড়ি চলে, কখনো এইমুখী কখনো উল্টোমুখী। এই রাস্তার ধারে যে গাছগুলো আছে, রাস্তার ধারে অনেক গাছ থাকে, এরা কিন্তু ওই রোডের দিকে হেলে চলে আসে, এরকমভাবে রোডের দিকে হেলে চলে আসে। কেন? যে আমার যখন রাস্তা দিয়ে গাড়ি চলে, তার সঙ্গে আসঞ্জন বলের জন্য সংলগ্ন বায়ুগুলো গতিশীল হয়। বায়ু গতিশীল হওয়ার কারণে কি হয়, এই রোডের মাঝখানে, রাস্তার মাঝখানে বায়ুর বেগ বেশি হওয়ার কারণে চাপের মান খুব কম হয়। কিন্তু পার্শ্ববর্তী এলাকাতে সেখানে বায়ু স্থির অবস্থায় থাকে, সেখানে চাপ বেশি হয়। কাজে এই চাপের পার্থক্যের জন্য এই গাছগুলোকে কি করে, রোডের দিকে দুই দিক থেকে তোমার একটা বল ক্রিয়া করে। বল ক্রিয়া করার কারণে দেখা যায় যে রাস্তার দুপাশে গাছ থাকলে গেলে গাছগুলো একটা সময় জমে যায়। এটাও কিন্তু আমরা বার্নৌলির উপপাদ্যের সাহায্যে ব্যাখ্যা করতে পারি। আরো ব্যাখ্যা করা যায় যে তোমার মনে করো তোমার দুটি নৌকা মনে করো, হ্যাঁ, এটা একটা নৌকা এবং এটি আর একটি বড় নৌকা মনে করো। এরা যখন পাশাপাশি গতিশীল হবে বিপরীত মুখে গতিশীল হওয়ার জন্য এদের আপেক্ষিক বেগ কিন্তু অনেক বেশি হয়ে যাবে। আপেক্ষিক বেগ বেশি হওয়ার কারণে এদের মধ্যবর্তী স্থানে কি হবে, তোমার তরলের চাপ কমে যাবে। তরলের চাপ কমে যাওয়ার কারণে কি হবে, বিপরীত দিকের যে বেশি চাপ যুক্ত তরল এটা ধাক্কা মেরে নৌকা দুটোকে কাছাকাছি আনার চেষ্টা করবে, অর্থাৎ এক্ষেত্রে দুর্ঘটনা ঘটতে পারে। ওই জন্য বড় বড় দ্রুতগামী জলজাহাজ একটু নিরাপদ দূরত্ব বজায় রেখে কিন্তু চলাচল করে। তো এইভাবে আমরা বার্নৌলির উপপাদ্যের প্রয়োগগুলো দেখলাম। তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এবং বোঝার চেষ্টা করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় বিদায় নিচ্ছি। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।